এই শোনো, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। এই চ্যানেলের নিত্য নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। তখন রাত, গভীর রাত, শীতের আভাস প্রচুর, বাইরে বাতাস বইছে, শিরশিরিয়ে উঠছে শরীর। আদি তার ফাঁড়ির জ্বলন্ত আগুনের নিকটে বসে, একটু দূরত্বে, একদম নিরিবিলি পরিবেশ, শহর ছেড়ে দূরে, নদীর স্রোত বইছে কাছে। ফারিস আদি তার পানে তাকালো, তার দৃষ্টি শান্ত, স্বাভাবিক, নির্জীব, কিছু ভাবছে। আদি তা প্রখর করলো তা, সে দেখছে বেশ অনেকক্ষণ যাবৎ ফারিস তাকিয়ে আছে তার দিকে, কিন্তু কিছুই বলছে না। অথচ ছেলেটা ফোনে মেসেজ দিয়ে বলেছিল সে কিছু বলতে চায়। আদি তার কণ্ঠে দৃঢ়টা ছোঁয়া মিলল, হাঙ্গুল কুচিয়ে বলল, মিস্টার বখাটে। ফারিসের ধ্যান ফিরল, আশপাশ দেখল, পর মুহূর্তে আদি তার চোখের দিকে তাকিয়ে বলল, জি বলুন। আদি তার নিরাশ চাহনি, অসহায়ত্ব ফুটে উঠেছে মুখে। আদি তা একটু এগোলো, সামান্য দূরত্ব ঘুষিয়ে বলল, কি হয়েছে আপনার? কিছু বলছেন না কেন? ফারিস নিরুত্তর, আদিতার দিকে তাকিয়ে। আদিতা হাত ধরল ফারিসের, আবারও প্রশ্ন ছুল। কি হয়েছে? কিছু বলছেন না কেন? ফারিসের চোখে মুখে বিস্ময়, অস্বস্তি লাগছে ভিতরে। সে শীতল স্বরে এতক্ষণ ফোর আড়ালো। আমায় একটু জড়িয়ে ধরবেন ডাক্তার ম্যাডাম, আমি নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছি। আদি তার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল। মানুষটা এমন তো করে না কখনো। হ্যাঁ, মাঝে মাঝে আবদার করে হাত ধরার, মাথায় হাত বুলিয়ে দেওয়ার, কোলে মাথা রাখার, কিন্তু আজকের কণ্ঠস্বর কেমন যেন ঠেকলো আদিতার। খুব বেশি অসহায়ত্ব ফুটে উঠেছে ফারিসের চোখে মুখে। আদিতা বেশি সময় নিল না, সে নিজ থেকে জড়িয়ে ধরলো ফারিসকে। ফারিসও ধরলো, তার বুকের ভিতর টিপ টিপ করছে, দীর্ঘশ্বাস বুঝি আটকে আসছে, শ্বাস বুঝি আটকে আসছে। এক ভয়ানক খারাপ লাগা কাজ করছে। আদি তাকে ছেড়ে চলে যাবে কিনা তা ভাবলেই তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে। আদিতা ফারিসের পিঠে হাত বুলালো। ফারিসের গায়ে জড়ানো ছিল শুধু ছাই রঙা শার্ট, গায়ে কোনো গরম পোশাক ছিল না। তার নাকি গরম লাগছে, সেই জন্য গায়ের জ্যাকেট খুলে রেখেছে মাটিতে। আদিতা ফারিসের পিঠে হাত বোলাতে অনুভব করলো ফারিসের পিঠে সেই ক্ষত, লম্বা আকৃতির রেখাটা যেন এখনো হাত বিঁধছে। আদিতা প্রশ্ন করলো, এবার বলুন না, কি হয়েছে? আপনার এমন অস্থির লাগছে কেন? ফারির চোখ বন্ধ করেই বলতে লাগলো, আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু বলতে পারছি না। কেন পারছেন না? আমার ভয় লাগছে। ভয় কিসের? আমি তো আপনার আপন মানুষ, আমাতেও এত ভয়? কথাগুলোই এত তেতো যে আমি নিজেই সইতে পারছি না। আদিতা চিন্তিত হলো, তবু নিজেকে সামলিয়ে বলল, এত ভাবছেন কেন? বলেই ফেলুন না। ফারিস প্রসঙ্গ পাল্টালো, অদ্ভুত স্বরে বলল, আমায় কি আপনি খুব ভালোবাসেন ডাক্তার ম্যাডাম? চমকে উঠল আদিতা, বিস্ময়কর কণ্ঠেই বলল, হঠাৎ এই প্রশ্ন? আমরা তো সরাসরি কখনোই একে অপরকে বলিনি আমি তোমায় ভালোবাসি। না বললেও কি ভালোবাসা যায় না? ফারিস চোখ খুলল, চমৎকার এক হাসি ফুটে উঠল মুখে। সে আদিতাকে ছাড়লো, মলিন মুখে বলল, আমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে আছে আপনার? রুশ সমেত কেঁপে উঠল আদিতা। এই বুঝি ভয়ঙ্কর এক প্রশ্ন ছিল আদিতার জীবনে। সে ভরকালো, আঁকি জগলে অসরেখা মিলল। কেমন করে যেন বলল, এভাবে কেন বলছেন ফারিস? ফারিস তৎক্ষণাৎ উত্তর দিল না। আমি ভালো মানুষ নই, আমার শরীর জুড়ে পাপ। আদিতা যেন পুরো দমে স্তব্ধ হয়ে গেল ফারিসের কথায়। শরীর অবশ্যই আসছে। আদিতা নিজেকে শক্ত করলো, জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে দমালো। শান্ত স্বরে বলল, আমার সাথে মজা করছেন ফারিস? ফারিসের মলিন মুখ, চোখে চাহনি লজ্জিত। সে মাথা নুইয়ে বলল, ইস, যদি সত্যি মজা হতো। আদিতা এবার পুরোপুরি স্বাভাবিক হলো। সিরিয়াস কণ্ঠে ফারিসের চোখের দিকে তাকিয়ে বলল, আমার দিকে তাকিয়ে বলুন ফারিস, কি হয়েছে? কি পাপ করেছেন আপনি? ফারিস চাইল না, চুপ করে রইল। তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। এত বেশি কষ্ট কেন হচ্ছে? আদিতা সব শুনে ছেড়ে চলে যাবি বলে? নিশ্চয়ই যাবি না। সে কি ছেড়ে যাওয়ার মতো মানুষ? অবশ্যই আদিতার কাছে তা নয়। মেয়েটি তাকে যথেষ্ট ভালোবাসে। ফারিস দম ফেলল। আদিতার অস্থির লাগছে। সে দ্রুত প্রশ্ন করলো, চুপ করে থাকবেন না ফারিস, কথা বলুন, আমার দিকে তাকান।
ফারিস এবার চাইলো আদিতার দিকে। মেয়েটার চোখ জুড়ে অস্থিরতা ছোঁয়া, সবটা জানার আগ্রহতা, চিন্তিত ভাব, থমথমে শরীর, সবটা বুঝছে ফারিস। ফারিস আশপাশ আবার তাকালো। বিতৃষ্ণা লাগছে, পানি খেতে ইচ্ছা করছে। তৃষ্ণা তো ঠেকছে গলা, কিন্তু আশপাশে পানি নেই। ফারিস খামছে, এই কনকনে শীত রাতে সে খামছে। আদিতা নির্বিকার। ফারিস বলল, যদি কখনো শোনেন আমি মানুষটা। ফারিস বলতে পারছে না, তার গলা ধরে আসছে। আশ্চর্য, এত বেশি কষ্ট কেন হচ্ছে? এমনটা তো হওয়ার কথা নয়। ফারিস বসা থেকে উঠে দাঁড়ালো আচমকা, তরতরিয়ে বলল, আপনি এখানে চুপটি করে বসুন, আমি এক্ষুনি আসছি। আদিতার পাল্টা জবাবের অপেক্ষা করে না ফারিস, চলে যায়। আদিতা স্তব্ধ নয়নে তার পানে তাকায়। বড্ড বেশি কি কষ্ট পাচ্ছে কোনো বিষয় নিয়ে? আদিতা দীর্ঘশ্বাস ফেল, নিচে শুয়ে রাখা ফোনটা হাতে নিল, কিছুক্ষণ চেয়ে থেকে আবার বন্ধ করে দিল। এরপর চাইলো আগুনের ফুলকির দিকে। দাও দাও করে চলছে আগুন। শীতের ড্রেস বেচাই কম। ফারিস ছুটে এসে গাড়ির নিকট দাঁড়ালো। গাড়ির ভিতর থাকা পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পুরো এক বোতল পানি ঠেলে দিয়ে শান্ত হলো। বার কয়েক নিঃশ্বাস ফেলল। এর মধ্যে মিনিট পার যেতেই ফারিস নিজেকে সামলাতে সফল হলো। গায়ের অস্থিরতা ভাবটা কাটলো, শীত ঠেকলো এবার। ফারিস চিন্তা করলো, আজ বলবে না, কাল বলবে। ভয় হয় হোক, কালকে বলবেই সব। তারপর আদিতা যা সিদ্ধান্ত নেয় সবটা আদিতার হাতে। বুকে জড়িয়ে নিলে যত্ন করে রাখবে, আর ছুঁড়ে ফেলে দিলে ভাবল না ফারিস। আর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে চলে গেল আদিতার নিকট। রাত তখন প্রায় প্রহর চলছে। আদিতা আর ফারিস বাড়ির পথে যাচ্ছে। ফারিস চুপচাপ গাড়ি চালাচ্ছে। আদিতা ঘুরে তাকে দেখছে, কিছু বলতে পারছে না। আদিতা অনেকক্ষণ হা হতাশ করে শেষমেশে প্রশ্ন করেই বসল। আপনি তো কিছু বললেন না ফারিস। ফারিসের চোখ মুখ চাহনি আগে চেয়ে ভিন্ন। ফারিস বলল, কিছু বলবো ভেবেছিলাম, কিন্তু এখন বলতে ইচ্ছে করছে না। আদিতা ভেবা চেকা খেলো, অদ্ভুত স্বরে বলল, আপনি কি একটা পাগল? হতে পারি, জানা নেই। আদিতা চোখে মুখে রাগ ফুটে উঠল। এমন মিনিটে মিনিটে রং বদলানো পুরুষ মানুষ দুটো দেখিনি। সে নাক ফুলে বলল, আপনি একটা অসভ্য মানুষ। ফারিস হাসলো, অদ্ভুত সুন্দর দেখালো সেই হাসি। একটু থেমে নীরব কণ্ঠে শুধালো, আমাকে অসভ্য বলবেন না ডাক্তার ম্যাডাম। আমি সত্যি সত্যি অসভ্য হয়ে গেলে আপনি কিন্তু সইতে পারবেন না। আদিতা চোখ রাঙালো। ভেবেছি কি এমন আধ খাওয়া কথাবার্তা বললেই আদিতা গলে যাবে? আদিতার খুব রাগ হচ্ছে। কেউ কিছু বলবে বলেও যখন বলে না তখন তার দারুণ রাগ হয়, যেমন এখন হচ্ছে। আদিতার গাড়ি এসে থামলো আদিতার বাড়ির সামনে। আদিতা কোনো কথা না বলে রাগ নিয়ে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পারল না। এক পুরুষালী ভারে কণ্ঠে থামলো। সে বলল, আদ্রিতা, শোনো। এই প্রথম ফারিসের মুখে নিজের নাম শুনতে পেল আদিতা। সে থমকালো, ভরকালো, অবাক হয়ে চাইলো ফারিসের দিকে। ফারিস আদিতার হাত ধরে দ্বিধাহীন, খুব সরল কণ্ঠে বলল, আমার একটা সুন্দর নিরিবিলি বিকেল চাই ডাক্তার ম্যাডাম। আদিতার চোখে মুখে আবারও বিস্ময়। সে বলল, আপনি তো আসেনি রাতের বেলা, বিকেলে পাবো কই? কালকের বিকেলটা কি আমায় দেওয়া যায়? আদিতা সব কিছু ভেবে বলল। আপনি থাকবেন? তড়িৎ উত্তর ফারিসের। আপনি রাখবেন? আদিতা হেসে উঠল আচমকায়, মিষ্টি হেসে জবাব দিল। ভেবে দেখব। আদিতা বেরিয়ে গেল। ফারিস আবারও বলল, বিকেলটাই কিন্তু ভিন্ন কিছু চাই ডাক্তার ম্যাডাম। ফারিস দাঁড়ালো না আর। আদ্যার কথা বুঝতে 2 সেকেন্ড সময় লাগলো। পরের মুহূর্তে নিচের দিকে তাকিয়ে অস্পষ্টভাবে বলল, ঠিক আছে মিস্টার বখাটে। পরের দিন আদ্রিতা হসপিটাল বান দিয়েছে। সকাল সকাল ফোন করেছে, বিকালটায় না থাকলে রাতের বেলা যাবে। অনেক দেরি অবধি থাকবে। মৃদুলের বিয়ের ডেট পড়েছে সামনে। মুনমুন আর রনির সম্পর্কটা মেনে নিয়েছে তাদের পরিবার। খুব শীঘ্রই তাদের বিয়ে পড়ানো হবে। আশরাফের খাতা এখনও খোলেনি, সে খুবই শীঘ্রই খুলবে বলে ভেবে নিয়েছে সবাই। চাঁদনির ব্যাপারটা এখনও আটকে, এর একটা কিছু করতেই হয়। আদি প্রায়শঃ তাদের হসপিটালে আসে, এটা ওটা ছুটে দিয়ে পাশ কাটিয়ে যায়, কিন্তু আদৌ কি কারণে আসে আদিতা বুঝি একটু হলেও ধরতে পারে। বেলা 11টা, সূর্যের তাপে তেজমাখা রোদে ঘুম ভাঙলো আদিতার। ফোনের কিরিং কিরিং শব্দ বাজলো তখন। আদিতা মৃদু হাসলো, ফারিস কল করেছে। আদিতা ফোনটা তুললো, ঘুম ঘুম কণ্ঠে বলল, জি বলুন মিস্টার বখাটে। তখন ওপাশ থেকে হতাশ সুরে বলল, আপনাকে কতবার বলবো আমি বখাটে নই?
আদিতা নির্দারুণ সুখময় কণ্ঠে বলল, জানি তো। বেশ কিছুক্ষণ নীরবতা চলছে দুজনের মাঝে। ফোন কানে দিয়ে রেখেছে ঠিকই, কিন্তু কেউ কিছুই বলছে না। আদিতা মুখ খুলল অনেকক্ষণ পর। এই যে আপনি ফোন দিয়ে চুপচাপ বসে থাকেন, কথা বলেন না, এটাকে কি প্রেম বলে? হুম হুম। অপাশ থেকে উত্তর এলো, তুমি যদি অনুভব করতে পারো এই নীরবতাকে, তবে প্রেম, নয়তো প্রেম নয়। পারো কি অনুভব করতে? পারি তো। তাহলে প্রেম। আমার আপনাকে কিছু বলার আছে ফারিস। ফারিসের দ্বিধাহীন উত্তর। জি বলুন। আদিতা চট করে মনে পড়ল কতক্ষণ আগে ফারিস থেকে তুমি করে বলেছে। আদিতা বিচলিত কণ্ঠে বলল, একটু আগে আপনি আমায় তুমি করে বলেছেন। ফারিস পুরো অমান্য করলো কথাটা। সে বলল, কই না তো। আদিতা দমে গেল। ভুল শুনলো কিভাবে ভাবতে গিয়ে প্রশ্ন করলো। সত্যি বলছেন? মিথ্যে বলে আমার লাভ। আদিতা চুপ হয়ে গেল। বিষয়টা ঝেড়ে ফেলে বলল, যাক, বাদ দিন। যে কথা বলছিলাম, জি বলুন, কি কথা? ফোনে বলা ঠিক হবে কি না বুঝছি না। সমস্যা নেই, বলে ফেলুন দ্বিধাহীন। আদিতা কিছু সময় নিল, বার কয়েক নিঃশ্বাস নিয়ে বলল, কথাটা আমার বান্ধবী চাঁদনিকে নিয়ে। এবার যেন বেশ আগ্রহ পেল ফারিস। সে শটান হয়ে শোয়া থেকে উঠে বসলো, চিন্তিত স্বরে বলল, কি হয়েছে চাঁদনির? না না, কিছুই হয়নি। আসলে হয়েছে কি, পরিষ্কার করে বলুন। আদি তার বেশি সময় নিল না, চটপট বলে ফেলল, আসলে আমার বন্ধু চাঁদনি আপনার ভাই আদিবকে পছন্দ করে, ভালোবাসে। আর আমারও মনে হয় আদিব ভাইয়াও চাঁদনিকে পছন্দ করে, কিন্তু বলতে পারছে না। আমার বন্ধু চাঁদনির মতোই। তাই আপনি যদি এই বিষয় কিছু করতে পারতেন, আদিব ভাইয়ার সাথে কথা বলে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে থেমে গেল আদিতা। ফারিস চুপচাপ বসে কি বলবে বুঝতে পারছে না। ফারিসের চুপ থাকাটায় বেশ বিপাকে পড়ল আদিতা। সে বলল, কিছু বলবেন না? চট করে ফারিস হেসে উঠল। শব্দ হলো সেই হাসিতে। আদিব ছোঁয়ায় বসে চিপস খাচ্ছিল আর টিভি দেখছিল। ফারিসের হাসিটা এতটাই জোরে ছিল যে আদিবও শুনতে পেল সেই হাসি। আদিতা ভরকে গেল মুহূর্তেই। কান থেকে একবার ফোন সরিয়ে পুনরায় কান পেতে বলল, কি হলো, আপনি হাসছেন যে? ফারিস জবাব দিল না। তার হাসি রেশ বাড়ল। মিনিট 3 যেতেই থামলো। আদিতা তখনও চুপচাপ বসে। শুনছেন? আদিতা কপট উত্তর দিল, জি বলুন। আপনার বান্ধবীকেও আমার ভাইও ভালোবাসে, কিন্তু লজ্জায় কিছু বলতে পারছি না। এখন আপনার কাজ হলো চাঁদনিকে ফোন করে কথাটা বলা, আর বাকি সব আমি দেখছি। কথাটা বলে তড়িৎ ফোন কেটে দিল ফারিস। আদিতা নির্বিকার ভঙ্গিতে বসা। বিষয়টা হুট করে মাথার উপর দিয়ে গেল মনে হয়। কিছু সময় যেতে ব্যাপারখানা বুঝতে পারে আদিতা আপনা আপনি হেসে উঠল। এবার মনে হয় চাঁদ আপু আদিব ভাইয়ের কোলে উঠতে প্রস্তুত হবে। ফারিস হেঁটে এসে সোজা পড়ল আদিবের পাশ দিয়ে। আদিব তখন বাচ্চাদের মতো চিপস খাচ্ছিল আর টিভি দেখছিল। ফারিস আয়েশ করে সোফায় বসে আদিবের চিপসের প্যাকেট থেকে দুটো চিপস নিয়ে মুখে পুরে দিল। বলল, আমার জন্য একটা সুখবর আছে আদিব। আদিব চট করে চাইল ফারিসের মুখশ্রীর দিকে। অবাক নয়নে শুধালো, কি সুখবর ভাই? তোমার বিয়ে দিচ্ছি আমি। তড়িৎ কাশি উঠে গেল আদিবের। ফারিস টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে আদিবকে খাওয়ালো। আদিব পানিটুকু ঢকঢক করে গিলেই বলল, এসব কি বলছো ভাই? ঠিকই বলছি, তুমি আজ হসপিটালে যাবে। আদিব, উঠে দাঁড়াও, গোসল করে আসো। আজ তোমার একটা হিললে না করলেই নয়। আদিব শটান হয়ে দাঁড়ালো। মিনমিন কণ্ঠে বলল, আজ না করলে হয় না? ফারিসের তড়িৎ উত্তর। না হয় না, চলো দ্রুত। আদিব অসহায় নেই বসা থেকে উঠে দাঁড়ালো। চিপসের প্যাকেট ধরিয়ে দিল ফারিসের কাছে। ফারিস নিল এক টুকরো চিপস মুখে পুরে বলল, ভালো মতো গোসল করবে আদিব, তাড়াতাড়ি যাও, আমি অপেক্ষা করছি। আদিব আর দাঁড়ালো না। সে বুঝেছে ফারিস ভাই আজ তার হিলে করিয়েই ছাড়বে। আর ফারিস ভাবছে আজ আদিবের হিলের সাথে সাথে আদিতাকেও সে গোপনীয় কথা বলবে, যে গোপনীয় কথা আদিব হিনা কেউ জানে না। বেলা তখন দুপুরে কড়া রোদ্দুরে আসন্ন, করিতে প্রায় 2টোর কাছাকাছি। আদিতা মাত্র গোসল করে আসলো। পরনে ঢিলাঢালা সেলোয়ার কামিজ। চুল মুছতে মুছতে নিজ রুমে প্রবেশ করলো আদিতা।
ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো, যেখানে কড়া রোদ্দুরে ভরপুর। মাত্র গোসল সেরে আসায় শীতে শরীর কাঁপছে আদিতার। ভেবেছিল ছাদে যাবে না, কিন্তু শীতে ঠেকাই না গিয়ে উপায় নেই। আদিতা ভেজা কাপড় চোপড় নিয়ে ছুটে গেল বাড়ির ছাদে। কিছুক্ষণ রোদে বসে মাথা শুকিয়ে ফিরবে। তোমার কি এখনো রোদ পোয়ানো হয়নি আদিপ? খানিকটা বিচলিত কণ্ঠে সদ্য গোসল সেরে আসা ফারিস বলল। ছাদের উপর থেকে উত্তর এলো না কোনো। ফারিস আলমারি খুলে কিছু রংচঙা পোশাক দেখি পরে নিল। ফারিস সচরাচর পাঞ্জাবি পরে না, কিন্তু আজ তার পাঞ্জাবি পরতে ইচ্ছা করছে। একবার ভাবলে পরবে, আবারও কোথাও গিয়ে পরল। আজ থাক, অন্য আরেকদিন। ফারিস কফি কালার শার্ট বের করলো, সঙ্গে ছাই রঙের প্যান্ট। ফারিস শার্ট প্যান্ট দুটো বিছনায় রাখতে রাখতে আবারও আওয়াজে বলল। তুমি কি এখনো আসোনি আদিপ? শুধু তাওয়াল গায়ে শীতে কাঁপতে থাকা আদি বলল। এই তো ভাই, হয়েছে, আসছে। ফারিসের রুমের উপরেই ছাদ। নিচ থেকে জোরে আওয়াজ করে বলল, শোনা যায় সব। আশেপাশে আশেপাশে আলাদা কোনো সরগোল না থাকায় আরও সুবিধা হয় ব্যাপারটায়। ফারিস শার্ট প্যান্ট পরে তৈরি, মাথায় চুল ছুঁয়ে পানি পড়ছে যে সে এলোমেলোভাবে চুলগুলো ঠিক করলো। কপালে লেপটে পড়ে রইল তা। ফারিসের এলোমেলো চুল রাখা বেশি পছন্দ, তাই বেশিরভাগ ক্ষেত্রে চুল এলোমেলো রাখে, দেখতেই দারুণ লাগে। ফারিস আয়নার দিকে তাকিয়ে নিজেকে পরখ করলো। চোখের পাশের দাগটা নজরে আসলো প্রথমে। এই দাগটা কিভাবে লেগেছিল ফারিসের ঠিক মনে নেই, তবে আবছা আবছা মনে পড়ে খুব সম্ভবত ছোটবেলায় সে বাথরুমে পড়ে গিয়েছিল, তখনকার দাগ হয়। ফারিস হাত দিয়ে চোখের পাশের দাগটা একটু স্পর্শ করলো। হাতে ঘড়ি জড়ানো আজ, হালকা একটু পারফিউমও লাগালো। এরপর ডাকলো। আদিপ, হয়েছে তোমার? আদি পেশে দাঁড়ালো দরজার মুখে, হাসি হাসি মুখ নিয়েই বলল। জি ভাই। ফারিস পিছনে খুলল। কালো প্যান্ট আর কালো টি শার্ট জড়িয়ে আদিপ। ফারিস হতাশার নিঃশ্বাস ছাড়ল, বলল। তুমি এইভাবে যাবে আদিপ? আদিপ অবাক হয়ে বলল। কেন ভাই, এইভাবে কি সমস্যা? ফারিস জবাব দিল না, হতপর নিজে আদিপকে সাজালো। কালো স্যুট বুট পরিয়েছে ফারিস, গলায় সাদা শার্টের উপর কালো টাই। চুলগুলো সুন্দর মতো সাজিয়ে দিল, একদম পাকা বিজনেসম্যানের মতো দেখাচ্ছে আদিপকে। ফারিসের চেয়ে আদিপের গায়ের রং ফর্সা, চোখ দুটো বাচ্চাদের মতো মায়া ভরা। আদিপ গায়ে গতরে বড় হলেও ফারিসের কাছে আদিপকে এখনো বাচ্চা মতো লাগে। সে ছোট্ট তুলতুলে আদিপ এখনো কেমন ভয় পেলে ফারিসের হাত জড়িয়ে ধরে কাঁদে। ফারিস মৃদু হাসলো, বলল। আজ ভাবিকে না মানিয়ে কিন্তু ফিরবো না আদিপ। উত্তরে আদিপ লাজুক হাসল। ফারিসের ঠোঁটে হাসি দেখা গেল তারপরে পরেই। খড়িকাঠটা তর করে পারছে। আদিতা তার জর্জের শাড়ি সামলাতে সামলাতে ব্যর্থ। আদিতা সচরাচর শাড়ি পরে না, কিন্তু আজ স্পেশালি ফারিসের জন্য শাড়ি পরেছে। শাড়ির গোলাপি রংটা তার গায়ে মুগ্ধার মতো ফুটে উঠেছে। বাম হাতে পড়ছে ফারিসের দেওয়া একজোড়া কাছের চুড়ি, রিনঝিনি শব্দ করছে তা। ডান হাতে ছোট্ট একটা কালো ওয়াচ, চুলগুলো খোলা। আদিতা বরাবরই সিম্পল স্যাম্পল থাকতে পছন্দ করে, কিন্তু আজ একটু সেজেছে। চোখে গহরা কাজল লাগিয়ে ঠোঁটে গোলাপি লিপস্টিক দারুণ দেখাচ্ছে। আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হচ্ছে। আদিতার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে সে ফারিসের জন্য সাজছে। আপনা আপনি হেসে উঠল আদিতা। দারুণ লজ্জা লাগছে তার। আজ ফারিস নিশ্চয়ই তাকে দেখে মুগ্ধ হবে অনেকটা। শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে কাঁধে ছোট্ট ব্যাগ ঝুলালো। ফোনটা নিয়ে মাকে উচ্চ স্বরে আওড়ালো, বলল। আমি আসছি মা। আদিতা ঘর থেকে বের হলো। রুমে রাফিনার মা তাকে দেখেই মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। কিছু বলার আগেই আদিতা বেরিয়ে পড়েছে। আদিতা রিস্কা রাখলো। এরই মাঝে তার ফোন বাজলো। তাকে জানানো হলো এমার্জেন্সি হসপিটালে যেতে হবে। হসপিটালে সবাই হা হয়ে তাকিয়ে আছে আদিতার দিকে। এই প্রথম তারা আদিতাকে শ্বাস সমৃদ্ধ রূপে শাড়ি পরিহিত দেখেছে। তাকে দেখেই ডাক্তার কবির এগিয়ে এলেন। তিনি আদিতাদের একজন সিনিয়র ডাক্তার। আদিতা এগিয়ে গিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে বলল। কি হয়েছে স্যার? রুম নম্বর 406 যাও। আদিতা দেরি করল না, দ্রুত পায়ে এগিয়ে গেল রুম নাম্বার 406 দিকে। রুমে একজন মহিলা আছে, বুড়ো মহিলা। মাথায় সার্জারি হয়েছে, 1 সপ্তাহ হয়েছে। তার একটা সমস্যা হলো তিনি আদিতাকে অনেক পছন্দ করে। তাকে ছাড়া আর কারো কাছে কোনো চিকিৎসা নেবেন না। একটা ঔষধি ইনফেকশন পুশ করা হবে তার হাতে, কিন্তু তিনি কিছুতেই সেটা কোনো নার্সের কাছ থেকেই নেবেন আদিতার থেকে। তাই এক প্রকার বাধ্য হয়ে আদিতাকে ডাকা হয়েছে। আদিতা রুম খুলে ভিতরে ঢুকতেই মহিলাটা হাসলেন, বললেন। তুমি এসেছো পাখি?
আদিতা মৃদু হাসলো, সামনে এগিয়ে গিয়ে বলল, হুম, এসেছি। কিন্তু কি শুনছি আমি, তুমি নাকি ইঞ্জেকশন দিচ্ছিলে না? মহিলাটি মিনমিনে কণ্ঠে বলল। ওনারা ব্যথা দেয়, তুমিও দাও। তুমি দিলে আমি ব্যথা পাই না। আদিতা আর কিছু বলল না, নার্সের হাত থেকে ইঞ্জেকশনটা নিল, এগিয়ে গেল মহিলাটার দিকে। চাঁদনি চেম্বারে শুটবুট পরে বসে আছে আদিপ, হাতে একগুচ্ছ গোলাপ যা তাকে ফারিস কিনে দিয়েছে। ফারিস নিশ্চয় আছে গাড়ি নিয়ে, বলেছে, তুমি গিয়ে শুরু করো, না পারলে আমি আসছি। হাদিপ কিছু বলেনি, শুধু নির্বিকার ভঙ্গিতে চেয়েছিল ফারিসের দিকে। চাঁদনির ডাকে ধ্যান ফিরল আদিবের, সে বলল, এই যে মিস্টার, আজ কি সমস্যা নিয়ে আসলেন? হুম হুম। আদিপ কেঁপে উঠল খানিকটা, হাতের ফুলগুলো চাঁদনির দিকে এগিয়ে দিয়ে বলল। এগুলো আপনার জন্য। চাঁদনি বেশি ভাবল না, হাত বাড়িয়ে নিল, প্রশ্ন করলো। হঠাৎ ফুল কেন? আদিপ ঘামছে, কিছু বলছে না, তার কানে ব্লুটুথ। তুমি কি বলবে আদিব, নাকি আমি আসবো? আদিপ আচমকায় চেঁচিয়ে উঠল, বলল। না। আদিবের আচমকা চেঁচানি শুনে চাঁদনি ঘাবড়ে গেল, থমথমে কণ্ঠে বলল। কি হয়েছে? আদিপ চাইলো চাঁদনির দিকে, বলল। কিছু হয়নি, আমার আপনাকে কিছু বলার আছে। চাঁদনি শান্ত হলো, বলল। ঠিক আছে, বলুন। আদিপ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল। আসলে আমি চাঁদনিও পরপর উত্তর দিল। আসলে আমি আদিপের আবার ঘাম বের হচ্ছে, সে বলল। আসলে আমি আসলে আমি আসলে এবার চাঁদনির বিরক্ত লাগলো, সে কর্কশ কণ্ঠে বলল। 33 কি? কখন থেকে আসলে আসলে করেই যাচ্ছেন, পরেটা তো বলুন। অন্যদিকে ফারিসও বিরক্ত, সে বুঝলো এই ছেলে আজও বলতে পারবে না। তোমায় বলতে হবে না আদিব, আমি আসছি। কথাটা বলে গাড়ির দরজা খুলতে নিল ফারিস, সঙ্গে সঙ্গে আদিপ চোখ বন্ধ করেই বলে উঠল। আসলে আমি আপনাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। ফারিস হেসে উঠল, ফারিসের দরজা আস্তে করে বন্ধ করে দিল। ফারিস এমনিতে যেত না, আদিপকে ঘাবড়ানোর জন্যই দরজা খুলছিল শব্দ করে। আদিপ চোখ বন্ধ করে বসে, তার হাত পা কাঁপছে। চাঁদনি কি রিয়েকশন দিল দেখতেও তার ভয় হচ্ছে। হঠাৎ হাতে কারো স্পর্শ পেল আদিপ। আদিপ চাইলো চাঁদনি তার খুব কাছে দাঁড়িয়ে। চাঁদনি লাজুক হাসলো, শান্ত স্বরে শুধালো। এতটুকু কথা বলতে কেউ এত সময় লাগায় খবিস? আদিপ বার কয়েক চোখের পলক ফেলে তাকে রইল চাঁদনির দিকে। চাঁদনি মৃদু হেসে আদিপকে জড়িয়ে ধরল, শীতল স্বরে আওড়ালো। আমিও আপনাই ভালোবাসি মিস্টার খবিস। আদিপ 3 সেকেন্ড স্তব্ধ থেকে হেসে উঠল আপনি আপনি। কানের পাশে ফারিস বলল। অল দ্য বেস্ট আদিব, সুখী হও। ফারিসের কথা শুনে আদিপের হাসি আরো চওড়া হলো, মৃদু স্বরে বলে উঠল। শুক্রিয়া ভাই। কান থেকে ব্লুটুথ সরিয়ে কল কাটলো ফারিস। যাক, অবশেষে আদিপ তার মনের মানুষটাকে পেয়ে গেল। এবার সুন্দর একটা দিন দেখে আদিপ আর চাঁদনির বিয়েটা দিয়ে দিতে হবে। ফারিস হাত ঘড়িটা দেখলো, বেলা প্রায় 4টার কাঁটায় সুই সুই। ফারিস আদিতাকে মেসেজে লিখলো। আর কতক্ষণ অপেক্ষায় থাকবো ডাক্তার ম্যাডাম? এবার তো নিঃশ্বাস ফেলাও দায় হয়ে পড়ছে। আদিতা তখন নিজের কেবিন থেকে বের হবে, সে মেসেজে লিখলো। আমার হসপিটালের সামনে এসে মেসেজ লিখুন, আমি আসছি। পরপরে মেসেজ আসলো। আমি হসপিটালের কাছেই আছি, চলে আসুন। আদিতা একটু অবাক হলো, বেশি ভাবলো না, মুচকি হেসে লিখলো। একটু অপেক্ষা করুন, আসছি। ঠিক আছে। ফারিসের ঠিক আছে মেসেজটা পেতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আদিতা। মোবাইলে একটু দেখে নিল নিজেকে, সব ঠিক আছে ভেবে কাদের ব্যাগটা নিল, বাইরে যাবে। এরই মাঝে তার কেবিন খুলে ভিতরে আসলো কেউ, বলল। কেমন আছেন ডাক্তার সাহেবা? আদিতা বেশ অবাক চোখে তার পানে তাকালো, বলল। আপনি এখানে? 15 মিনিট যাবৎ ফারিস বসে আছে গাড়িতে, অথচ আদিতার খবরই নেই। এই মুহূর্তে ফারিসের মনে হচ্ছে ডক্টরদের সাথে পীড়িত করতে নেই, এদের যখন তখন এমার্জেন্সি হয়ে যেতে পারে। ফারিস হতাশার সুর টানলো। হঠাৎ ফারিসের মনে হলো আদিতা আসছে। ফারিস গাড়ির দরজা খুললো, আদিতা হাসি মুখে তার দিকে এগিয়ে আসছে। ফারিস মুগ্ধ নয়নে তাকিয়ে রইল আদিতার দিকে। এই প্রথম আদিতা তার সামনে শাড়ি পরে এসেছে, গোলাপি শাড়ি আর খোলা চুলে মেয়েটাকে এত বেশি সুন্দর লাগছে কেন? আজ যেন নতুন করে আদিতার প্রেমে পড়লো ফারিস। ফারিস হাসলো, মিষ্টি সেই হাসি, যে হাসিতে কোনো মিথ্যা নেই। আদিতা ততক্ষণে ফারিসের কাছাকাছি এসে পড়েছে, সে মিষ্টি স্বরে বলল। আপনি বিকেল চেয়েছিলেন, আমি কিন্তু বিকেল নিয়েই এসেছি ফারিস। ফারিস আদিতার হাত ধরল, আনমনা ঠোঁটে হাতে চুমু কাটলো। একটু শুইলাম, কথা দিচ্ছি
বিয়ের আগে এভাবে আর শুভ না। আদিতা বরফের ন্যায় কেঁপে উঠল। ফারিস মুগ্ধ নয়নে তার পানে তাকিয়ে নীরব, চুপচাপ, শান্ত চাহনি। বিকেলটা কি এখানে দাঁড়িয়েই কাটাবেন? ফারিস আশপাশ দেখলো, আদিতার কানের কাছে মুখ নিয়ে বলল। এমন বিকেল আমার রোজ চাই, ডাক্তার ম্যাডাম। আদিতা হাসে, বলে। আগে আজকের বিকাল তো শেষ করি। ফারিস পুরো পাগলাটে হয়ে গেছে, নিজেকে সামলানো কঠিন হচ্ছে। আদিতা গাড়িতে গিয়ে বসলো। ফারিস নিজের ভাবনায় নিজেই মাথায় একটা চাটি মারলো, নিজেই নিজেকে বলল। তুই এমন পাগলাটে কবে থেকে হলি ফারিস? উত্তর এলো না। নিজের প্রশ্নের উত্তর কি নিজে দেওয়া যায়? ফারিসের কল আসলো, আদিপ করেছে। নিশ্চয়ই খুশি চোটে ফোন করেছে। ফারিস ফোনটা তুলে আদিপকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল। কি আদিপ, খুশি তো? তোমার ডাক্তার ম্যাডামকে নিয়ে বের হচ্ছি, এসে কথা বলবো কেমন? ফোন কেটে দিল ফারিস। এরপর দ্রুত গিয়ে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি চালাতে চালাতেই বলল। আমি হঠাৎ আমি হঠাৎ বেসামাল হয়ে উঠলে এর দায় কিন্তু আপনার। এত সেজেছেন কেন? আদিতা অবাক হয়ে বলল। আপনি তো বললেন একটু ভিন্নভাবে আসতে। ফারিস কিছু বলবে, এরই মাঝে আদিপ আবারও ফোন করলো, কিন্তু ফারিস তুললো না। এই ছেলের এখন এই ধন্যবাদ না দিলে কি চলবে না? ফারিস ফোনটা সাইলেন্ট করে সামনে রাখলো, অতঃপর পাড়ি দিল দূর সীমানায়। ফারিসদের গাড়ি এসে থামলো এক নির্জন ব্রিজের সামনে। ফারিস নামলো, আদিতাকে বলল। নামুন। আদিতা নেমে পড়লো, শাড়ির কুচি ধরে নামলো, এগিয়ে গেল। দুজনেই দাঁড়ালো ব্রিজের একদম মাঝ বরাবর। বিকেলের সুন্দর শীতমাখা বাতাস এসে নাড়িয়ে দিল তাদের। আদিতা আসার সময় হাতে করে গায়ের চাদর এনেছে, যেটা বর্তমানে শাড়ির ভিতর বিরাজ করছে। ফারিস পাশে এসে দাঁড়ালো, শান্ত স্বরে বলল। আমি আজ আপনাকে অনেক কিছুই বলবো আদ্রিতা। হয়তো কথাগুলো শুনে আপনি আমায় অনেক কিছু ভাবতেই পারেন। তবে আমি মনে করি আমাদের নতুন জীবন শুরু করার আগে আপনাকে আমার ব্যাপারটাই সবটা জানানো উচিত। আদিতা শীতল দৃষ্টি নিয়ে ফারিসের দিকে চাইলো। ফারিস কিছু বলবে তার আগে ফারিসের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল। হুস, এখন নয়, পরে শুনবো। ফারিস থেমে গেল, চুপ করে রইল, আর কিছুটি বলল না। ব্রিজের নিচে বেয়ে নৌকা সিস্টেম যাচ্ছিল। বিশাল বিশাল ঢেউ দিচ্ছিল নদীতে। প্রকৃতিটা আজ যেন একটু বেশি সুন্দর। অন্যদিকে গাড়িতে আদিতার ফোনটা ফারিসের ফোনের কাছেই শুয়ে আসার সময় ভুল করে রেখে এসেছে। ফারিসের ফোন বাজছে, আদিপ লাগাতার কল করছে। এত তারা যে কিসের? সময় করলো বিকেল, তখন সন্ধ্যার মুখে। আদিতা ফারিস এসে বসলো গাড়িতে। ফারিস এবার অস্থির প্রায় আদিতাকে সবটা জানানোর জন্য। ফারিস গাড়িতে বসেই বলে উঠল। এবার তো শুনুন আমার কথা। আদিতা তার ফোন হাতে নিল, কেউ কল করেছে কিনা চেক করলো, এরপর বলল। জি বলুন। ফারিস জোরে এক নিঃশ্বাস ফেলেই বলতে লাগলো। আমি সত্যি ভালো মানুষ নই আদ্রিতা, আমি একজন খারাপ মানুষ। আদিতা সরাসরি চাইলো ফারিসের দিকে, বলল। আবারও মজা করছেন ফারিস? ফারিস হতাশ হয়ে আদিতার হাত ধরলো, তাকে ঠিক লাগছে না। আদিতা এবার কিছুটা সিরিয়াস হলো, চোখে মুখে চিন্তার ছাপ এনে বলল। কি হয়েছে? ফারিস বেশি সময় নিল না, প্রশ্ন করলো। আপনি পপি গাছের নাম শুনেছেন, যার ইংরেজি নাম হলো পাপাভার সমনিফার, যা দিয়ে আফিম তৈরি হয়। এছাড়াও এ থেকে মরফিন পাওয়া যায়। আদিতা কিছুটা উত্তেজিত হয়ে বলল। শুনেছি, কিন্তু এখানে আপনার খারাপ হওয়ার কি আছে? আছে, অনেক কিছুই আছে। আসলে দুনিয়ার মানুষ আমায় যে নামে চেনে বা যে সম্পর্ক নিয়ে জানে তা পুরোপুরি। আর বলার আগে বিকট শব্দে ফোন বেজে কেটে গেল ফারিসের। ফারিস থেমে গেল, নজর গেল ফোনের দিকে। আদিপ 50 বার তাকে কল করেছে। এবার যেন বেশ অবাকই হলো ফারিস। আদিপ এতবার কল করেছে কেন? আদিতে এবার তাড়া দিল, বলল। কি হলো, থেমে গেলেন যে? ফারিস বলল না আদিপকে কল ব্যাক করবে। এরই মাঝে আদিপ আবারও কল করলো। ফারিস আদিতাকে চুপ হতে বলে। আদিপকে উদ্দেশ্য করে বলল। কি হয়েছে আদিপ, এতবার কল করছো কেন? তখনই আদিপ কিছু বলল, অনেক কিছু বলল। ফারিস নির্বাকার ভঙ্গিতে আদিতার পানে তাকিয়ে। কতক্ষণ পর ফারিস কান থেকে ফোন সারলো, চুপ হলো অনেকক্ষণ। ফারিসের নীরবতায় আদিতা থমকালো, প্রশ্ন করলো। কিছু কি হয়েছে? ফারিস মলিন হাসলো, চোখ জ্বলছে তার, নিঃশ্বাস আটকে আছে। চাকুর আঘাতের চেয়েও ভিতরটা বেশি সারকার হচ্ছে। ফারিস নিজেকে সামলালো।
করুণ কণ্ঠে আদিতার চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে জানার জন্য এত নিখুঁত অভিনয়ের খুব কি দরকার ছিল ডাক্তার ম্যাডাম? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? নিস্তব্ধ চারপাশ পিনপিনে নীরবতা বিরাজ করছে পুরো পরিবেশ জুড়ে। এই শীত সমৃদ্ধ পরিবেশেও আদিতা ঘামছে, তার শরীর শুয়ে বুঝি ঘাম ঝরছে, গরমে বিতৃষ্ণা লাগছে। আদিতা নড়ে চড়ে উঠল, খানিকটা থমকানো কণ্ঠস্বরে বলল, এসব আপনি কি বলছেন? ফারিসের ঠোঁট জুড়ে তখনও মলিন হাসি, ভিতরটা যেন একটু একটু করে খণ্ড খণ্ড হচ্ছিল। ফারিস করুণ চোখে প্রশ্ন করল। আপনি বুঝতে পারেননি? আদিতা নিশ্চুপ, কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ ফারিসের নজরে আসলো আদিতার ফোনের দিকে, কিছু একটা চলছে। ফারিস আচমকায় খপ করে আদিতার হাত থেকে ফোনটা নিল। আদিতা চমকে উঠল, বিস্ময় নিয়ে কিছু বলবে তার আগে ফারিস দেখলো রেকর্ডিং অন করা। রেকর্ডিং হচ্ছিল তখন আগের তার আর আদিতার কথা বলার মুহূর্তগুলো। এবার যেন আদিতা পুরো দমে দমে গেল, ঘাবড়ে গেল পুরো। ফারিস মোবাইলটা দেখেই বলল, আমায় আপনি ভালোবাসেননি আদ্রিতা, আমি বুঝতে পেরেছি। আমার সম্পর্কে জানার জন্য এত নিখুঁত ফারিস চুপ হয়ে গেল, তার নিঃশ্বাস আটকে আসছে, কথা বলতে কষ্ট হচ্ছে। বিশ্বাস করতেও খারাপ লাগছে, এতদিন যাবৎ যে মেয়েটাকে নিয়ে এত স্বপ্ন দেখলো ফারিস, নতুন করে বাসার স্বপ্ন, ছোট্ট সংসার পাতার স্বপ্ন, অথচ যাকে নিয়ে দেখলো সেই মেয়েটা নাকি তাকে ভালোবাসেনি, শুধুমাত্র তার সম্পর্কে জানার জন্য অভিনয় করে গেল। ফ্ল্যাশব্যাক। চাঁদের সাথে সময় কাটিয়ে আদিব যখন বেরিয়ে আসতে চায় হসপিটাল থেকে, সেই মুহূর্তে আদিব দেখতে পায় পুলিশ অফিসার কিশোরকে, যে কিনা আদিতা চেম্বারে ঢুকে। আদিব কৌতূহলে এগিয়ে যায় চেম্বারের দিকে। অন্যদিকে আদিতা বাইরে ফারিসের কাছে যাবে, সেই মুহূর্তে কিশোরকে দেখলো। কিশোর ভিতরে ঢুকেই বলল, কেমন আছেন ডাক্তার সাহেবা? আদিতা বেশ অবাক চোখে তার পানে তাকালো, বলল, আপনি এখানে? কিশোরের মুখ হাসি হাসি। আদিতার সাজগোজ দেখে মিষ্টি হাসলো সে, বলল, মাফিয়া সাহেবকে তো ভালোই পটিয়ে ফেলেছেন, কিন্তু তার সম্পর্কে এখনো তো কোনো প্রমাণ পেলাম না। আদিতা তখনই বলে, আমি চেষ্টা করছি তো অফিসার। উনি কাল থেকে কিছু বলবে বলবে বলেও বলছেন না। কাল রাতে ভেবেছিলাম বলবে, মোবাইলে রেকর্ড করার জন্য রেকর্ডারও অন করেছিলাম, কিন্তু উনি কিছুই বলেননি, অথবা বলতে পারেননি। দেখুন, সেই কক্সবাজার থেকে আমায় আপনারা বিরক্ত করছেন। আমার এখন মনে হচ্ছে আপনার কথা শোনা আমার উচিত হয়নি। আদিতার রাগ উঠল, শুধুমাত্র এই অফিসারের কাজে হেল্প করার জন্য ফারিসের জীবনে ঢুকে আদিতা। কক্সবাজারের সেই ক্যান্সারের কথা বলার লোকটাই মিথ্যা ছিল। লোকটাও মিথ্যে ছিল। সে আসলে এই কিশোরের একজন লোক ছিল। সে আদিতাকে বলে ফারিসের একজন মাফিয়া, দেশদ্রোহী মাফিয়া, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই। ফারিসের পাওয়ার আর বুদ্ধিমত্তার কাছে পার হেরে যায়, যার কারণে তারা তাকে ধরতে পারছে না। এখন আদিতা যেন তাদের সাহায্য করে, কারণ তারা দেখেছে ফারিস একটু হলেও আদিতার প্রতি উইক। আদিতা শুরুতে এসবে রাজি হতে চায়নি, কিন্তু পরে কিশোরের অনেক অনুরোধের পর রাজি হয়। ভালোবাসাটাকে নোংরামোভাবে ব্যবহার করার জন্য আদিতার নিজের দিকে তাকাতেও এখন লজ্জা লাগে। কিশোর আশপাশ দেখে বলল, কুল ডাউন ডাক্তার সাহেবা, পারেননি কিন্তু পারবেন। আমার মনে হয় আজই ফারিস আপনায় সব বলবে। উত্তরে আদিতা কিছু বলে না। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা আদিব সব শুনে যেন স্তব্ধ হয়ে গেল। তাই নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ডাক্তার ম্যাডাম ফারিস ভাইয়ের সাথে অভিনয় করেছে। আদিব টের পেল আদিতা চেম্বার থেকে বের হচ্ছে, সঙ্গে সঙ্গে সে আড়ালে দূরে গিয়ে দাঁড়ালো। এরপর কিশোরও বের হলো। আদিব হন্তদন্ত হয়ে যায়, কি করবে না করবে বুঝতে পারে না। সে কল করে ফারিসকে, কিন্তু ফারিস তার কথা না শুনে একা একা সব বলে কেটে দেয়। এরপর থেকে আদিব লাগাতার কল করে ফারিসকে, কিন্তু ফারিস তোলে না। অতঃপর 51 বারে কলটা তোলে, আর সব শেষ। ফ্ল্যাশব্যাক ওভার। নির্বিকার চাহনি নিয়ে ফারিস তাকিয়ে আছে আদিতার দিকে। আদিতার চোখে মুখে ভয়। সে বুঝতে পারেনি আচমকায় ফারিস সব জেনে যাবে। আদিতা মাথা নুয়ে রইল। ফারিস অসহায় কণ্ঠে বলে, এমনটা কেন করলে আদ্রিতা? আমাকে জানার জন্য আর কি কোনো পথ ছিল না? আদিতা চোখ তুলে তাকালো ফারিসের দিকে। ফারিস অবাক চোখে
ফারিস আবার তাকে তুমি করে বলেছে, অথচ তুমির মাঝে কোনো ভালোবাসা নেই, আছে কি না? আদিতা জবাব দেয় না। ফারিস আবারও বলে, কেন করলে এমনটা? আদিতা নিরুত্তর। ফারিসের চারপাশ বুঝি ঘুরছে, তার মেনে নিতে কষ্ট হচ্ছে, বিষয়টা কোনোভাবেই মানতে পারছে না। ফারিস শক্ত হয়ে আদিতার দুহাত চেপে ধরল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার দিকে তাকান। আদিতা তাকায়। ফারিসের চোখ দুটো রক্তলাল বরণ ধারণ করেছে। আদিতা তাকাতেই পারছে না, নিজেকে বড্ড অপরাধী লাগছে। তাও আদিতা তাকালো। কেন করলেন এমন? আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। আমি তো সত্যি সত্যি আপনাকে ভালোবেসেছিলাম, এই হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম। কিন্তু আপনি এমনটা কেন করলেন? আদিতা নিরুপায় কণ্ঠস্বর। পুলিশ আমায় বাধ্য করেছিল। একটা মানুষকে ঠকাতে কষ্ট লাগলো না কেন? আদিতা কি বলবে বুঝতে পারছে না। ফারিস পুনরায় আওড়াল, ভালো না বাসার ইচ্ছে যখন ছিল তখন না বাসতেন। এত অভিনয়ের কি দরকার ছিল? আদিতা মাথা নিচু করে রয়। ফারিস আদিতার হাত ছেড়ে দেয়। অনেকক্ষণ চুপ থেকে জোরে জোরে নিঃশ্বাস ফেলে। বুকের বাম পাশটা দেখিয়ে বলে, আমার ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে, আপনি কি টের পাচ্ছেন? আদিতার বুক কেঁপে উঠল। সে কথা শুনে চোখে পানি টলমল করছে। নিজেকে শক্ত রাখা যাচ্ছে না। ফারিস আর কথা বাড়ালো না, শক্ত কণ্ঠে বলল। নামুন। আদিতা চাইলো ফারিসের দিকে। ফারিস সরাসরি আদিতার দিকে তাকিয়ে বলল। আমার গাড়ি থেকে নামুন। আদিতা কোনো রকম কাঁপা কাঁপা সরে বলল। ফারি পুরোটা শেষ করার আগেই ফারিস ভয়ঙ্কর রেগে গিয়ে কর্কশ কণ্ঠে বলল। আপনার ওই মুখে আমি আমার নাম শুনতে চাই না, বের হন দ্রুত। ফারিসের হুঙ্কার শুনে আদিতা আর বসে থাকতে পারল না, দ্রুত গাড়ি থেকে নামলো। ফারিস বলল, নিজের ভালো চাইলে আর কোনোদিন আপনার মুখ আমায় দেখাবেন না। ভালো থাকুন সব সময়। কথাটা বলেই ফারিস আর এক মুহূর্তই দাঁড়ালো না, দ্রুত স্পিড বাড়িয়ে গাড়ি নিয়ে চলে গেল দূর সদূরে। আদিতা ঠায় দাঁড়িয়ে, তার কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে, জ্বালা পোড়া করছে ভিতরে। আদিতা বুকে হাত দিল, বিড়বিড় করে বলল, এত তো কষ্ট হওয়ার কথা ছিল না আদু। তুই তো শুরু করেছিলি অভিনয় দিয়ে, তবে কি অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিস ফারিসকে? আদিতা আচমকা কেঁদে উঠল। পরিবেশ তখন প্রবল বেগে বাতাস ধাক্কা দিচ্ছে, নদীর স্রোত বইছে অহরহ, সঙ্গে নামছে অন্ধকার, ঘন কালো অন্ধকার। রাত তখন 8টা। হন্তদন্ত হয়ে বাড়ি ঢুকছে আদিপ। তার ফারিস ভাই কোথায় জানার জন্য মনটা ছটফট করছে। ফারিস তাকে বলেছিল আদিতাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, একটা সুন্দর বিকেল করবে, কিন্তু কোথায় যাবে তা বলেনি। তবু আদিপ ঢাকার অনেক জায়গায় গিয়েছিল, কিন্তু ফারিসকে পায়নি। শেষমেশে হতাশ হয়ে বাড়ি আসলো। আদিপ বাড়ির সদর দরজা খোলা দেখেই বুঝতে পারলো ফারিস বাড়িতে এসেছে। আদিপ দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। ফারিসের রুমের দরজা খোলা। আদিপ দৌড়ে ঢুকলো ভিতরে। বুক কেঁপে উঠলো তার। পুরো কক্ষের জিনিসগুলো ভেঙে চুরে তছনছ করে ফেলেছে ফারিস। কোথাও কোথাও রক্তের ফোঁটাও দেখা যাচ্ছে। আটকে উঠলো আদিপ। পুরো রুমে চোখ বুলিয়ে ফারিসকে দেখা গেল না। আদিপ একটু একটু করে এগিয়ে গেল বেলকনির দিকে। বেলকনির কাছে গিয়ে চোখ দিতে আরো চমকে উঠল। ফারিস পুরো অগোছালো ভঙ্গিতে বসে আছে, হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, পাশে মদ আর সিগারেট। ফারিস মদ খাচ্ছে আবার? গত 1 মাস যাবৎ ফারিস এগুলো সব ছেড়ে দিয়েছিল। হাদি তার মিথ্যা ভালোবাসা তাকে একটু একটু করে ভালো বানিয়েছিল। ফারিস নামাজ পড়াও শুরু করে দিয়েছিল। আদিবের চোখ ভেসে উঠল। সে দৌড়ে ফারিসের পাশে বসলো, অসহায়ত্ব নিয়ে বলল। ভাই, ফারিস নির্বিকার ভঙ্গিতে আদিপের দিকে তাকালো, শান্ত স্বরে বলল। তুমি এসেছো আদিপ, এত দেরি করলে যে? আদিবের চোখ বেয়ে পানি পড়ছে। ফারিস বলল। আরে তুমি কাঁদছো কেন? আমি ঠিক আছি। তুমি ঠিক নাই ভাই। ফারিস মদের গ্লাসে চুমুক দিল, বলল। আমি ঠিক আছি আদিপ। আদিপ আবারও বলল। তুমি ঠিক নাই ভাই। আমি খুব বোকা তাই না আদিপ? না হলে একটা মেয়ে এতদিন যাবৎ আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করলো, আর আমি শালার ধরতেই পারলাম না। আদিপ ড্রিঙ্কের গ্লাসটা হাতে নিয়ে বলল। ভাই, আমার রুমে চলো, আজ তুমি ওইখানেই ঘুমাবে। আমি খুব বোকা তাই না আদিপ? আদিপের বুক কেঁদে উঠল। সে বলল। তুমি বোকা নাও ভাই। ফারিস আচমকায় জড়িয়ে ধরে আদিপকে। আদিপ হতভম্ব হয়ে যায়। ফারিস বলে। আমার খুব কষ্ট হচ্ছে আদিপ, আমি নিতে পারছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি আমার বুকে গুলি করো আদিপ।
আদিব যেন পুরো দমে থমকে গেল ফারিসের কথা শুনে। এ কোন ফারিসকে দেখছে? আদিব কান্না ভেজা কণ্ঠে বলল। ভাই এভাবে বলবে না, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? ফারিস জবাব দেয় না। কতক্ষণ পর আবার আওড়ায়। ও আমায় ভালোবাসেনি আদিব, ও আমায় ভালোবাসেনি। আমার নিজের পাগল পাগল লাগছে, মনে হচ্ছে আমি যেন পুরোটাই শেষ হয়ে গেলাম। ফারিসের নেশা হয়ে গেছে, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাইছে। আদিব বহু কষ্টে তাকে ধরে দাঁড় করালো, এগিয়ে যেতে যেতে বলল। সব ঠিক হয়ে যাবে ভাই, সব ঠিক হয়ে যাবে। ফারিস মাথাল সরে আবারও শুধায়। ও আমায় ভালোবাসেনি আদিব, ও আমায় ভালোবাসেনি। পৃথিবী তখন গভীর ঘুমে মগ্ন। গা কাঁপা এই শীতে বেশিরভাগ মানুষে লেপ কম্বল জড়িয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে। অথচ ঘুম নামক এই শান্তির ভিড়ে অশান্তি নিয়ে বেলকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে আদিতা। তার ভিতর পুরে ছারখার হচ্ছে। ফারিসের সেই ঘৃণা ভরা চোখ, নিঃশ্বাস আটকে আসার মুহূর্ত, কথা বলার ধরন, কণ্ঠস্বর সব আদিতাকে ধ্বংস করে দিচ্ছে। আদিতা বুঝতে পেরেছে সে কাজটা ঠিক করেনি। পুলিশের কথা শুনে ফারিসের সাথে অন্যায় করেছে, ভুল করেছে। না, ভুল নয়, ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধে ক্ষমা নেই। আদিতার চোখ বেয়ে পানি পড়ছে। আদিতা ফারিসকে সত্যি ভালোবাসে। শুরু থেকে ফারিসকে তার ভালো লাগতো। তার কথা বলার ধরন, হঠাৎ করে রাগ দেখানো, সব। কক্সবাজারে কিছু মুহূর্ত তার পছন্দের, বিশেষ করে রাতে সে আলাপনা। কিন্তু আদিতা বুঝতে পারেনি তার ভালো লাগা আসলেই ভালোবাসা ছিল। আদিতার মনে পড়ল কক্সবাজার থেকে সেই ফেরার আসার দিনটা। সোহেল গাড়ি আনতে লেট করায় তাকে কল করে। তখন একটা লোক আদিতাকে প্রশ্ন করে। আপনি ডক্টর আদ্রিতা তো? আদিতা তৎক্ষণাৎ পিছন ঘুরে যায়, অনাকাঙ্ক্ষিত লোকটিকে দেখতে পেয়ে বলে। জি, আমি ডক্টর আদ্রিতা। তখন এই লোকটি বলে। আসলে ম্যাডাম, আমার বাবার বিষয়ে কিছু কথা ছিল। আদিতা তখনও বুঝতে পারেনি লোকটি আসলে একজন পুলিশ ছিল। বাবার ক্যান্সারের কথা বলে আদিতা আর সেই লোকটি গিয়ে বসে আধ ফাঁকা এক রেস্টুরেন্টে। যেহেতু সোহেল আসতে লেট করেছিল তাই আর বারণও করতে পারেনি আদিতা। তখন লোকটি বলে। সরি ম্যাম, পাবলিক প্লেসে কথাগুলো বলা যেত না, তাই মিথ্যা বলে এখানে আনা লাগলো। আদিতা বেশ অবাক হয়ে বলে। মানে? লোকটি দ্রুত বলে। আসলে ম্যাডাম, আপনি একজন পুলিশ। গত 3 দিন যাবৎ আপনার যে লোকটার সাথে দেখা যাচ্ছে, ফারিস মাহমুদ, আপনি কি জানেন উনি কে? আদিতা বিনা দ্বিধায় বলে। জি, জানি। উনি একজন ওষুধ কোম্পানির মালিক। লোকটি হাসে বলে। না, আপনি ভুল জানেন। উনি আসলে একজন মাফিয়া, দেশবিরোধী মাফিয়া। ওনার অনেকগুলো বেআইনি কারখানা আছে। এই ধরনের নানা কিছু বলে আদিতাকে, কিন্তু আদিতা মানতে চায় না। আদিতাকে অনেক অনুরোধ করা হয়, শেষমেশে উপায় না পেয়ে রাজি হয়। আদিতা কাজটা করার সময়ও জানতো না ভাই সত্যি একজন মাফিয়া। এমনকি গত 2 দিন আগেও ধরতে পারেনি। সে ভেবে নিয়েছিল পুলিশগুলো তাকে মিথ্যা বলেছে। ফারিস খারাপ মানুষ নয়, হয়তো সন্দেহের বসে এসব বলেছে। আদিতা ফারিসের সাথে অভিনয় করবে ভেবে মিশলেও তার করা আচরণ কোনোটাই অভিনয় ছিল না। যা করেছে সব মন থেকে। মাঝরাতে ফারিসের সাথে ঘুরতে যাওয়া, ফোনে কথা বলা, ফারিসের জন্য কালকে সাজার মুহূর্ত, সব মন থেকে করা। আদিতা বুঝতেই পারেনি সে এতদিন অভিনয় করেনি। সত্যি ভালোবেসেছিল ফারিসকে। ফারিসের প্রতি তার অনুভূতি কোনোটাই মিথ্যা ছিল না। কিন্তু এগুলো এখন ভেবে কোনো লাভ নেই। আদিতা এবার যতই ফারিসকে বোঝাক, ফারিস তাকে বিশ্বাস করবে না। কোথাও গিয়ে আদিতা অন্যায় তো করেছে। ফার্স্টলি বাংলো বাড়ির ঠিকানা আদিতার কিশোরকেই দেয়। তারা পুরো বাড়ির খোঁজ করে কিন্তু কিচ্ছুই পায় না। আদিতা তা শুনে খুশি হয়, অনেক কিছু বলেও কিশোরকে। ফারিস বলা কথাগুলো আদিতা সিরিয়াসলি নেয়নি প্রথমে, কিন্তু ফারিসের বলা গাড়িতে বসে কথাগুলোর মধ্যে কপি গাছ, এটা আদিতাকে ভাবাচ্ছে। পরে ভাবছে পপি গাছ থেকে পাওয়া একটা অংশ যা মরফিন নামে পরিচিত, যা দিয়েও ঔষধ বানানো হয়। এখানে খারাপের কিছু নেই। আদিতা চোখ খুলে চাইল, তার নিঃশ্বাস আটকে আসছে, দম বন্ধ হওয়ার মতো অনুভূতি হচ্ছে। আদিতা ভেবেছিল ফারিসের কথার মধ্যে যদি মাফিয়াটা কিছু না থাকে তবে কিশোরকে তা দেখিয়ে শাসাবে, কিন্তু তার আগে সব শেষ। ফারিসের কথাও আর শোনা হলো না। আদিতা নীরবে চোখের পানি ফেলল। আদিতার ফোন বাজলো তখন। এত রাতে কল। আদিতা হেঁটে তার রুমের মধ্যে গেল। ঘড়িতে 2টো ছাড়িয়ে। কলটা কেটে গিয়ে আবারও কল বাজলো। কিশোর কল করেছে। আদিতা চরম বিরক্ত
বিরক্তি লাগলো। কিশোর সবসময় এই টাইমে কল করে, কারণ সে জানে আদিতা বেশিরভাগ সময় এই টাইমে তার চেম্বারে থাকে। আদিতা প্রথম কলটা তুলবে না ভাবলো, কিন্তু পরে আবার তুললো। বিরক্তি নিয়ে বলল, হ্যালো। ওপর পাশ থেকে কিশোরের কণ্ঠ শোনা গেল। সে বলল, কিছু কি পেয়েছেন ডাক্তার সাহেবা? কি পাবো বলুন তো? শুধুমাত্র আপনাদের জন্য একটা মানুষের সাথে আমি বেইমানি করেছি। শুধুমাত্র আপনাদের জন্য তাকে আমি কাঁদিয়েছি। ফারিস কোনো মাফিয়া নয়, বুঝতে পেরেছেন? সে কোনো মাফিয়া নয়। আর হ্যাঁ, ফারিস সব জেনে গেছে। আমি যে আপনাদের কথা শুনে তার জীবনে ঢুকেছিলাম সব জেনে গেছে। আর ফোন দিবেন না আমায়। আবারও বলছি, ফারিস কোনো মাফিয়া নয়। তার পেছনে না ছুটে যে আসল দোষী তাকে ধরুন। কলটা কেটে দিল আদিতা। মোবাইলটা ছুঁড়ে মারলো খাটে। তার কিছু ভালো লাগছে না। সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিতে ইচ্ছে করছে। বছরের শেষ দিন আজ। আজকের দিন পেরিয়ে রাত 12টার পর হলে নতুন বছর আগমন হবে। আর পুরনো বছরের ছুটি। ফারিস ঘুমাচ্ছে, গভীর ঘুমে মগ্ন সে। কাল আদিব তাকে নিয়ে আসে আদিবের ঘরে, বিছানায় শুয়ে দেয়, কম্বল জড়িয়ে দেয় গায়ে। কনকনে শীতের মাঝে কম্বলের ছোঁয়া লাগতে ক্লান্তিতে দেহখানা নিস্তেজ হয়ে পড়ে বিছানায়। ফারিস ঘুমিয়েছে টের পেতে আদিব চলে যায় ফারিসের রুমে। তছনছ করা রুমটা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। সুজার প্রখর তেজে ফারিসের ঘুমটা ভাঙতে থাকে। হঠাৎ কিছু একটা চোখের সামনে ভেসে ওঠে। আদিতার সেই ঠোঁট, না ঠোঁট নয়, ঠোঁটে জড়ানো কথা। আদিতার পলকহীনভাবে তার দিকে তাকিয়ে থাকা। কনকনে শীতে আদিতার কোলে শুয়ে থাকা সুন্দর মুহূর্তটা। কালকে সেই ভয়ঙ্কর মুহূর্ত, কক্সবাজার থেকে ফেরার মুহূর্ত, রেস্টুরেন্টে খাওয়া, আদিতাকে কোলে তোলা, সব ফারিসের চোখের সামনে ভেসে উঠল। কিন্তু এসবের মাঝেও কিছু একটা নজরে আসলো ফারিসের। তা হলো আদিতার চোখ। কি মায়াবী সেই চোখ জোড়া! ফারিসের আচমকা মনে হলো, এত সুন্দর মায়াবী চোখ জোড়াও কি ফারিসের সাথে মিথ্যে খেলা খেললো? আচমকা চোখ খুলে চাইলো ফারিস। আশপাশটা দেখতে লাগলো খুব। বুঝলো আদিবের রুমে সে শুয়ে আছে। ফারিস শোয়া থেকে উঠা বসলো। মাথা তার ভার হয়ে আছে, মুখ থেকে মদের গন্ধ আছে। ফারিস কতক্ষণ নিজের মাথা চেপে ধরে বসে রইল। মুখ থেকে অস্পষ্টনীয় কণ্ঠেই বলল, আমাকে ভেঙে দেওয়ার জন্য দারুণ পথ বেছে নিয়েছিলেন ডাক্তার ম্যাডাম। কিছুটা সফলও হয়েছেন বলা যায়। ফারিস হেসে ফেলে। ফারিসকে ভেঙে দেওয়া সত্যি কি খুব সোজা? কালকের দিনটা তার বিষাক্ত ছিল, কিন্তু আজকে সকালটা তা নয়। ফারিস কিছুক্ষণ চুপ থেকে নিজেকে বোঝায়, জীবন তো কম আঘাত দেয়নি ফারিস। তত ফুলহীন একটা বাগান ছিল, অথচ সেই বাগানে সামান্য একটা ছোট্ট ছুরি এসে তছনছ করে দিল। কিন্তু ছুরি তো জানি না ফারিসের ফুলহীন বাগান কতটা শক্তপোক্ত আর চওড়া। এক ছুরি দিয়ে তো আর একদিনের মধ্যে বাগান শেষ করা যাবে না। ফারিস গম্ভীর এক আওয়াজে আদিবকে ডাকলো, বলল, আদিব। আদিব তখনই দৌড়ে আসলো। কিচেনে কাজ করছিল। কি হয়েছে ভাই? ফারিস তাকালো আদিবের দিকে, স্বাভাবিক কণ্ঠেই বলল, গাড়ি বের করলো, খুলনার ফ্যাক্টরিতে যাব। আদিব বেশ বিস্মিত হয়ে বলল, আজই যাবেন ভাই? ফারিস বিছনা ছেড়ে নামতে নামতে বলল। হুম। নিজের চেম্বারে চুপচাপ বসে আছে আদিতা, মনমরা লাগছে নিজেকে। তখন এই ঝড়ের বেগে তার চেম্বারে ঢুকলো আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনি। ওরে দোস্ত, বিয়া খামো। ওর কথা শুনে হেসে ফেললো সবাই। আশরাফ মৃদুলের মাথায় চারটি মেরে বলল, আরে হাদা, তুই বিয়ে করবি? বিয়ে তো খামো আমরা। একই হইল। তোগো চাইয়া বেশি খামো আমি। ইয়া ইয়া মুরগি রোস্ট। মৃদুলের কথায় আবারও হাসলো সবাই। শুধু হাসলো না আদিতা, কারণ সে তো মগ্ন অন্য কোথাও। বেশ নিরাশ ভঙ্গিতে তাকিয়ে আছে সবাই আদিতার দিকে। আদিতার সেদিকেই হুঁশ নেই। সে নিজের মতো করে চুপচাপ গালে হাত দিয়ে বসে। মৃদুল এতক্ষণ মুরগির রোস্ট নিয়ে এত কিছু বলল, তাও তার ভ্রুক্ষেপ নেই, যেন শুনতেই পায়নি। হঠাৎ মুনমুন বলল, আদু। আদিতা জবাব দিল না। আদিতার কাণ্ডে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো সবাই। আশরাফ সবাইকে চুপ হতে বলে এগিয়ে গেল আদিতার কাছে। সামনে গিয়ে মুখোমুখি দাঁড়ালো, তাও আদিতার কোনো হেলদোলে দেখা গেল না। বেশ চিন্তিত হলো সবাই। আশরাফ আলতো করে আদিতার কাঁধে হাত রাখলো, নিচু সরে ডাকলো, আদু। আদিতা ভূত দেখার মতো চমকে উঠলো এবার। কোনো রকম বলল, জি। পরের মুহূর্তে চোখের সামনে তার বন্ধু মহলের সবাইকে দেখে হতভম্ব সরে বলল, তোরা এখানে কখন এলি?
বিষম খেলো সবাই। তারা সে কখন এখানে এসেছে, হইচই করছে, অথচ আদিতা তাদের দেখতেই পায়নি। সবাই বেশ বিস্মিত। বিকেলের ফুরফুরে আলোতে শীতল বাতাসময় পরিবেশ। হসপিটাল থেকে খানিকটা দূরে অবস্থিত এক নদীর পাড়। তার সামনে এক বেঞ্চে বসে আছে আদিতা, আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনি। মূলত 2 ঘন্টার একটা ছুটি নিয়ে তারা এখানে এসেছে। প্রকৃতির মিষ্টি বাতাস তাদের ছুঁতে হঠাৎ আশরাফ শুরু করলো আগে, শান্ত স্বরে জিজ্ঞাসা করলো। কি হয়েছে তোর? আদিতার ছলছল দৃষ্টিভঙ্গি, বুকে তীব্র ব্যথা, তবু প্রশ্ন এড়াতে বলল, কি হবে? আমাদের থেকে কিছু লুকোচ্ছিস তুই? চিন্তিত স্বর মৃত্যুদের। আদিতা আশেপাশে চায়, বিস্মিত কণ্ঠে বলে, না, কি লুকাবো? সন্দিহান দৃষ্টিতে সবাই তাকিয়ে থাকলো আদিতার দিকে। আদিতার শুকনো হাসলো, বলল, কিছুই হয়নি রে, আসলে কাল রাতে ঠিকমতো ঘুম হয়নি তো, তাই আর কি। নিজেকে মরা মরা লাগছে, প্রচুর ঘুমও পাচ্ছে। এটা বলে হাই তুলল আদিতা। শুরুতে কেউ বিশ্বাস করতে চাইল না আদিতার কথা, কিন্তু আদিতার চোখ বোধহয় সত্যি বলেছে। সে ক্লান্ত, তার চোখখানি লাল। নীরবে দীর্ঘশ্বাস ছাড়ল সবাই। মৃদুল পরিবেশ ঠিক করতেই বলল, তাইলে কিছু খাওয়া যাক। ঝালমুড়ি ফুচকা খাবি তোরা? সবাই চেঁচিয়ে উঠল, যার মানে তারা খাবে। মেয়ে 3 জন ফুচকা, ছেলে 3 জন ঝালমুড়ি খাবে বলে ঠিক করলো। আশরাফ ওরা গেল আনতে। এরপর খেতে খেতে মৃদুলের বিয়ের কথাবার্তা চলবে। ঘুম পেয়েছে বললে তো আর আদিতাকে ঘুমাতে দেওয়া যাবে না এখন। খুলনার ফ্যাক্টরিতে পা রেখেছে ফারিস। আজ অনেকদিন পরেই পা রেখেছে এখানে। বেলা তখন বিকাল ছাড়িয়ে। ফারিসকে দেখে সেখানকার ম্যানেজার মাহিন উদ্দিন দৌড়ে আসলেন, কাপা কাপা সরে আওড়াইলেন। কেমন আছেন স্যার? ফারিস সামনে হাঁটলো, তার পিছনে আদিব, আর তাদের সঙ্গে মাহিন উদ্দিন। ফারিস গম্ভীর স্বরে উত্তর দিল, ভালো। কাজ কেমন চলছে? জি ভালোই স্যার। আজ রাতে কি মাল ডেলিভারি দেওয়া হবে? জি স্যার। কোন কোন দেশে যাবে? একটা জাপানে আর একটা নেদারল্যান্ড। ফারিস ছোট করেই উত্তর দিল। ও, একটু থেমে আবারও বলল, ঔষধের কি খবর? স্যার, দেশে অনেকগুলো অর্ডার আছে। ঢাকার বেশিরভাগ সরকারি বেসরকারি হসপিটালগুলো আমাদের ওষুধ ব্যবহার করছেন। বাচ্চাদের জন্য নতুন তৈরিকৃত কাশির ওষুধটাও ব্যাপক ভালো হয়েছে। ঢাকা সরকারি হসপিটালের ডক্টর ওয়াজিয়া আদ্রিতা নামের একজন ডক্টর ওষুধটার ভালো রিভিউ দিয়েছেন স্যার। এছাড়াও খুলনাতেও বেশ সাড়া ফেলেছে। ফারিস কিছু বলো না। ওয়াজিহা আদিতার নামটা শুনতেই বুক কাঁপলো ফারিসের। যন্ত্রণা হলো বুঝি। আদিব বুঝলো, এগিয়ে এসে বলল, আপনি ভাই ওইখানে একটা চেয়ারে বসুন, আমি বাকিটা দেখে নিচ্ছি। ফারিস শুনল না, জোরে নিঃশ্বাস ফেলে বলল, আমি ঠিক আছি আদিব। কথাটা বলে ঘুরে ঘুরে দেখতে লাগলো সবটা। মেয়েটার সাথে কাটানো সুন্দর মুহূর্তে মনে পড়লো ফারিসের। অস্থির লাগছে আশঙ্কা, মুখ থেকে অস্পষ্টীয় বার্তা বের হলো একটু। এভাবে না ঠকালেও বোধ হয় হতো ডাক্তার ম্যাডাম। নিঝুম রাত, চুপচাপ হাঁটছে আদিতা। সেদিনের পর 4 দিন কাটলো আজ। ফারিসের সাথে 4 দিন যাবৎ কথা নেই। ফোন নাম্বার থাকলেও কল দেওয়া হয় না। আদিতা চাইলেও কল করতে পারছে না, তার দম বন্ধ হয়ে আসছে। ফোন করে কি বলবে তাও জানে না, ক্ষমা চাইবে কি না তাও বুঝছে না। আর ক্ষমা চাইলে কি ফারিস তাকে ক্ষমা করে দেবে? অবশ্যই দেবে না। আদিতা চাইছে খবর না করলেও ফারিস কম করে হলো তার সাথে রাগারাগি করুক, চেঁচামেচি করুক। ছেলেটার এভাবে গুম হয়ে যাওয়া ব্যাপারটা আদিতা কিছুতেই মেনে নিতে পারছে না। তার কষ্ট হচ্ছে। একটা ভুল তার পুরো জীবন ওলটপালট করে দিল। কোথাও গিয়ে তার মনে হচ্ছে তার কক্সবাজার যাওয়াই ভুল হয়েছে। না যেতে কক্সবাজার, না দেখা হতো ফারিসের সাথে, আর না ওই পুলিশ অফিসারের সাথে। আর মনে হয় রাস্তার কর্নার থেকে ফুটপাতের রাস্তা থেকে নামলো আদিতা। এরপর পিচঢালার রাস্তা দিয়ে হাঁটলো। তার কিছু ভালো লাগছে না। মাঝরাতে এভাবে হেঁটে বেড়ানোর সেফ না, কিন্তু তবুও আদিতা হাঁটছে। রজনী রাতে আলোকিত ল্যাম্পপোস্টের নিচে বিষণ্ণ মন নিয়ে হাঁটছে আদিতা। হঠাৎ উল্টো পথ দিয়ে একটা গাড়ি ছুটে আসলো আদিতার দিকে। সে বিমূঢ় সে গাড়িটা সরাসরি আদিতার মুখোমুখি এসে থামলো। গাড়িটার লাইটের আলোতে চোখ ধাঁধিয়ে উঠলো তার। খানিকটা ঘাবড়ালো আর ভয়াতক মুখ নিয়ে সে চেয়ে রইল গাড়িটার দিকে। চুপ হয়ে গেল গাড়ির স্থির দৃষ্টিতে বসে মানুষটাকে দেখে।
ফারিস বসে, তার গাড়ি ব্রেক ফেল করেছে। ভাগ্যে সেখানে এসে থেমেছে। সে বুঝতে পারেনি এই মুহূর্তে রাস্তার দিকে তার মুখোমুখি আদিতা দাঁড়িয়ে থাকবে। ফারিস স্থির দৃষ্টি। ফারিস তার পকেট থেকে ফোন বের করলো, আদিবকে বলল, আমার গাড়ি ব্রেক ফেল করেছিল আদিব, নতুন গাড়ি পাঠাও, আমি হসপিটালের রোডে আছি। ফোন কাটলো ফারিস। সে বাড়ি থেকে বের হলো। আদিতা তখনও তার দিকে তাকিয়ে। ফারিস পুরো গাড়িটা চেক করে বুঝলো সে আসার সময় ফুল করে নষ্ট গাড়ি নিয়ে এসেছে। এই গাড়ির ব্রেক ফেল আরো আগে হয়েছিল। ফারিস দীর্ঘ নিঃশ্বাস ফেলে, ইদানিং কি তার ফুলের পাল্লা ভারী হয়ে যাচ্ছে নাকি? ফারিস একটু একটু করে এগিয়ে আসলো আদিতার দিকে। আদিতার বুক ধড়ফড় করছে। ফারিস বলল, আমি খুব দুঃখিত হঠাৎ এমন সামনে চলে আসায়, আসলে আমার গাড়ি ব্রেক ফেল করেছিল। কথাটাই বলেই ফারিস সরে আসলো। আদিতার গলা বুঝে আটকে গেল। মুখ দিয়ে কথা বের হতে চাইলো না। সে কি করবে বুঝছে না। বাড়ি চলে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে কেন থাকবে? ফারিসের আচমকায় ঠিক লাগলো না। মনে হলো তাকে চেনেই না। আদিতার বুক ভারী হয়ে আসছে, যন্ত্রণা হচ্ছে। সে বহু কষ্টে ডাকলো, মিস্টার বখাটে। ফারিস দাঁড়ালো না মোটেও। গাড়ির চাবি বের করে গাড়িটা লক করে সে হাঁটা ধরলো উল্টো দিকে। আদিতার চোখ বেয়ে পানি পড়লো আচমকা। সে কান্না মাখা মুখচ্ছিরি নিয়ে বলে উঠল, ফারিস। না চাইতেই ফারিসের পা থামে গেল। সে অনাকাঙ্ক্ষিত মোলাকাত ফারিস চায়নি। ফারিসের দাঁড়াতে দেখে আদিতা চোখের পানি মুছতে মুছতে দৌড়ে গেল ফারিসের কাছে। দাঁড়ালো মুখোমুখি বলল, আমার আপনার সাথে কিছু কথা আছে ফারিস। ফারিসের স্বাভাবিক মুখভঙ্গি, শান্ত গলা, আমার মনে হয় না আপনার আমার সাথে কোনো কথা থাকতে পারে। অবশ্যই আছে। আমি শুনতে চাইবো কেন? সত্যি কি শোনা যায় না? আদিতার বিষণ্ণ মুখ, মলিন কণ্ঠস্বর। ফারিস চাইলো এবার আদিতার মুখচ্ছিরির দিকে। এতক্ষণ তাকায়নি, কিন্তু এবার না তাকিয়ে পারল না। ফারিস ঝুঁকে গেল আদিতার দিকে। নিঃশ্বাস ছাড়লো হঠাৎ। সেই নিঃশ্বাস গিয়ে লাগলো আদিতার মুখ পানে। সে চোখ বন্ধ করে আবারও খুলল, তবুও নড়ল না। স্থির দাঁড়িয়ে। ফারিস শীতল সরে আওড়ালো, যারা মন ভাঙে, দুঃখ দেয়, হৃদয়ে জ্বলাপোড়া ঘটায়, তাদের কথা শুনে কি আদৌ শোভা পায় ডাক্তার ম্যাডাম? আদিতা থমকে যায়, মাথায় নুয়ে ফেলে তৎক্ষণাৎ। এ কথার পিঠে কি উত্তর দেওয়া যাবে সে ভাবে, কিন্তু ব্যর্থ হয়। উত্তর নেই এই কথার। ফারিস মলিন হাসে, করুণ দেখায় সে হাসি। ফারিস নীরব কণ্ঠে আবারও শুধায়, তোমায় ভালোবেসেছিলাম বলেই দুঃখ দিতে পারলে, নয়তো এই আমিকে দুঃখ দেওয়ার সাহস এই ধরনের কারণেই। নিকোষ কালো অন্ধকার ঘেরা চারপাশ। শাসা করে ঢেউদের শব্দ শোনা যাচ্ছে ব্রিজের নিচ বেয়ে। তুমুল বাতাস আর শীতের আভাস বইছে দারুণ। জানুয়ারি মাসের 4 তারিখ পেরিয়ে 5 তারিখকে বহু আগেই ছুঁয়ে ফেলছে সময়। আদিতা আর ফারিস ঠাই দাঁড়িয়ে রাস্তার কর্নারে। কারো মুখেই কথা নেই। ফারিসের প্রতিটা কথার খোঁজ এতটাই ধারালো যে আদিতা চেয়েও আর কিছু বলতে পারছে না। ফারিসের কথার পিঠে বলার মতো কোনো শব্দই খুঁজে পাচ্ছে না যেন। আর শেষ কথাটা, তুমি, সমাধানটা আদিতার বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। ফারিস দীর্ঘশ্বাস ফেলল, কপাল চুলকিয়ে বলল, রাত কিন্তু অনেক হয়েছে, দাঁড়িয়ে না থেকে বাড়ি যান। আদিতা ছলছল দৃষ্টি নিয়ে তাকালো ফারিসের দিকে। নরম গলায় প্রশ্ন করলো, আমার কথা কি একটুও শোনা যায় না ফারিস? তড়িৎ উত্তর এলো ফারিসের, আগে হলে যেত, এখন যায় না। মানুষ মাত্রই তো ভুল করে। আপনি তো ভুল নয়। জানি অন্যায় করেছি। জানেনই যখন, তখন বলছেন কেন? আমি একটু সময় নিয়ে কিছু কথা বলতে চাই। মিনতি স্বরে শুধালো আদিতা। ফারিস শোনে না, গম্ভীর এক আওয়াজে বলে, আমার মনে হয় না আমাদের আর কোনো বলার মতো কথা থাকতে পারে। আমার তো কিছু বলার আছে। কিন্তু আমার কিছু শোনার নেই। এত ঘৃণা? মলিন হাসে ফারিস, বলে, ফারিস মানুষটাই ঘৃণার। না। হেসে ফেলে ফারিস। এবারের হাসিটা খানিকটা শব্দ হয় বটে। ফারিসকে ঠকানো যায়, তার সাথে মিথ্যে অভিনয় করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আদিতা আবারও চুপ হয়ে গেল। ফারিস চায় তার পানে, মৃদু স্বরে আওড়ায়, আপনার কি মনে আছে ডাক্তার ম্যাডাম, আপনাকে একদিন হসপিটালে বসে আমি একটা প্রশ্ন করেছিলাম? চোখ দিতে চাইলো আদিতা, চাইলো ফারিসের চোখের দিকে। কি দারুণ বিষণ্ণ মাখা সেই চোখ জোড়া। আদিতা প্রশ্ন করে, কোন কথা?
ফারিস সময় নেয় না, শান্ত স্বরে বলে, আপনাকে জিজ্ঞেস করেছিলাম আমাকে কি ভালোবাসা যায় ডাক্তার ম্যাডাম? থতমত থমথমে মুখটা তড়িৎ কেঁপে উঠল আদিতার। বিস্মিত নজরে চোখের পলক ফেললো বার কয়েক, হাত কসকালো মুহূর্তে ফারিস দেখলো, বলল, সেদিন আপনার উত্তর কি ছিল তা কি আপনার মনে পড়ে? আদিতা মাথা নুয়ে ফেললো আবার, যার অর্থ তার মনে আছে। ফারিস বলে উঠে তৎক্ষণাৎ, আপনি উত্তরে বলেছিলেন পৃথিবীর সব মানুষকেই ভালোবাসা যায়, শুধু সেই মানুষটাকে ভালোবাসার মর্মতা বুঝতে হয়। এখন প্রশ্ন হলো, আমি কি মর্মতা বুঝিনি? আদিতা কিছু বলে না। ফারিস চুপ থাকে না, আবার বলে, আজ আপনি সত্যি সত্যি প্রমাণ করে দিলেন ফারিসকে ভালোবাসা যায় না। ফারিসরা কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই নয় বোধহয়। করুণ শোনালো ফারিসের শেষ কণ্ঠস্বর। তার কথা বোধ হয় আবার আটকে আসছে। আদিতা এবার মুখ খুলল, লজ্জিত স্বরে বলল, আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য ফারিস। ফারিস নিজেকে সামলিয়ে বলে, তাহলে কি করে ঠকালেন বলুন তো? আমায় কি একবার পুরো কথা শেষ হওয়ার আগে ফারিস হাত দেখিয়ে থামিয়ে দেয় তাকে, বলে, ক্ষমা শব্দটা ব্যবহার করবেন না, ওটা শুনতে ইচ্ছে করছে না। আপনি বাড়ি যান। আদিতা গেল না। আদিবের গাড়ি আসলো তখন। ফারিস তাদের গাড়িটা দেখতে পেয়ে ছুটে গেল সেদিকে। আদিতা তার পানে চেয়ে, অতঃপর আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল ফারিস আর আদিব। আদিব আদিতাকে দেখলেও কিছু বলল না, চুপচাপ চলে গেল। আদিতা বিস্মিত মন ভাঙ্গা মন নিয়ে দাঁড়িয়ে, চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল নিচে। আজ মৃদুলের বিয়ে। তুমুল হইচই আর গান বাজনা হচ্ছে বাড়ির ভিতর। বড় বড় বাসা ভাড়া করা হয়েছে বরযাত্রীদের যাওয়ার জন্য। মৃদুলের জন্য স্পেশাল ফুল সাজানো গাড়ি। সেই গাড়ি করে যাবে আদিতা, মুনমুন, রনি, আশরাফ, মৃদুল আর চাঁদনি। গাড়িটা বড় সড়ো। আদিতা ভারী একটা লেহেঙ্গা পরেছে, চুলগুলো খোলা, মুখে মলিন হাসি ঝুলছে। বাকিরাও সেজেছে খুব। মৃদুলের কোজিনরাও আসছে পিছনের গাড়িতে। ওরা গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করলো। মৃদুল টিস্যু দিয়ে নিজের মুখটা মুছতে মুছতে বলল, দোস্তরা আমার না খুব নার্ভাস লাগছে, গাড়ি থামাইয়া নাইকা যামনি। আশরাফ চোখ কুঁচকে ফেলল। সে গাড়ি চালাচ্ছে। আশরাফ লুকিং গ্লাস দিয়ে এক পলক মৃদুলকে দেখে বলল, মৃদুলের বাচ্চা, সেদিনের মতো যদি আজকে অজ্ঞান টজ্ঞান হোস তো দেখিস, বাড়ি এসে তুমুল পিটাবো। আশরাফের কথা শুনে গাড়ি কাঁপিয়ে হাসলো সবাই। আদিতাও হাসলো খানিকটা। মৃদুল কাসুমাসু হয়ে বলল, ওই দিন কি আমি ইচ্ছা কইরা অজ্ঞান হয়েছিলাম নি? ওইটা তো জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল। ওই অ্যাক্সিডেন্টই আর যেন না ঘটে চান্দু। রনির গম্ভীর আওয়াজ। ওই তোরা থামবি? বেচারা বিয়ে করতে যাচ্ছে, এত শাসন না করলেও চলবে। চাঁদনি কথাটা বলে মৃদুলের কাঁধে হাত দিল। মৃদুল মায়াফারা দৃষ্টি নিয়ে তার পানে চেয়ে রইল, যেন এই মুহূর্তে তার সবচেয়ে বন্ধু হচ্ছে চাঁদনি। প্রচুর হুল্লোড় আর হাসি তামসা দিয়ে গাড়ি ছুটে চলল মৃদুলের শ্বশুর বাড়ি। আদিতাও নিজেকে তাদের মধ্যে জড়িয়ে নিল। পাক্কা 2 ঘন্টা পর গাড়ি এসে থামলো আহাসান মঞ্জিলের সামনে। আহাসান নীলিমার বাবার নাম। মৃদুলদের গাড়ি দেখেই কেউ একজন ছুটে গেল ভিতরে, চিল্লিয়ে চিল্লিয়ে বলল, বড়াইছে। মৃদুলের বুকটা কেঁপে উঠল আচমকায়। সে বুকে হাত দিয়ে বলল, আমার কইলজা কাঁপে ভাই। আদিতা মাথায় চাটি দিল তার, বলল, এত নাটক করিস না, ভাবি বইসা আছে। ভাবির কথা শুনে মৃদুলের মাঝে সাহস চলে আসলো। বেশ ভাব নিয়ে বলল মৃদুল, প্রথমবার বিয়া করছি না, একটু নাটক না করলে চলে? বুঝছি, এবার চল হাদা। গেটের কাছে আসতেই বাধা এসে দাঁড়ালো নয়নতারা সহ আরও কিছু মেয়ে পক্ষরা। তাদের একটাই কথা, 20,000 টাকা দিলে জামাইকে ভিতরে ঢুকতে দেবে। তা নিয়ে বেশ তর্কাতর্কি হচ্ছে আশরাফ আর নয়নতারার মধ্যে। আর বাকিরা মজা নিচ্ছে। রুম জুড়ে আধার, ঘুটঘুটে অন্ধকার বলে যাকে। অথচ বাহিরে তীব্র রোদ। বন্ধ একখানা রুম। চেয়ারে বসে আছে কেউ, হাতে খালি মদের গ্লাস, গায়ে জড়ানো ধূসর রঙের পাঞ্জাবি, মুখ ভর্তি দাড়ি, কুচকুচে কালো চোখ, গায়ের রং ফর্সা, সুঠাম দেহের অধিকারী এক সুদর্শন পুরুষ বলা যায়। তীব্র সেই অন্ধকারে বসে আছে লোকটি। রকিং চেয়ারে দুলছে। হঠাৎ মোবাইল বাজলো তার। চেয়ারের পাশে থাকা ছোট্ট টি টেবিলের উপরে ফোনটার লাইট জ্বলছে। লোকটা বিরক্ত হলো। নীরবতায় ফিরে হঠাৎ ঝনঝনে তার পছন্দ হয়নি। লোকটা ফোনটা তুলল না। সিস্টেম টাইম বাজতেই একরাশ বিরক্তি নিয়ে ফোনটা তুলল।
কিছু বলার পূর্বেই অপাশ থেকে অপর পাশে থাকা লোকটা আতঙ্কিত কণ্ঠে বলল, বস 150 মেয়ের মধ্যে একটা মেয়ে কম পড়ছে। মুহূর্তের মধ্যে মেজাজ তুঙ্গে উঠল তার। তীব্র রাগ নিয়ে তীক্ষ্ণ স্বরে আওড়ালো। কি করে কমালো? অপর পাশের মানুষটি ভয়ে ভয়ে বলল। বস গলায় চাকু দিয়া ফুঁস দিছে নিজেই। লোকটি কিছু বলল না, চুপ থাকলো অনেকক্ষণ। এরপর শান্ত গলায় বলল, কালকের মধ্যে নতুন মেয়ে চাই আমার, বুঝছো লতিফ? লতিফ মাথা নাড়িয়ে বলল। দেখতাছি বস, দেখতাছি। ফোন কেটে গেল। 5 মিনিট সবাই চুপ। এরপর ড্রয়ার থেকে মেসের কাঠি বের করে লোকটি একটা জ্বালিয়ে কাছের মোমবাতি জ্বালালো। বিশ্রী এক হাসি দিয়ে বলল, ফারিস, আমি যে ফিরে এসেছি, এবার তোর কি হবে? প্রতিশোধের আগুন যে এবার দাউ দাউ করে জ্বলবে। লোকটা বলে হাসতে লাগলো। লোকটি ঘর কাঁপিয়ে এক ভয়ঙ্কর হাসি। তখন নিরিবিলি বিকেল। ফারিস বসে আছে এক সিঙ্গেল সোফায়, চোখে মুখে বিষণ্ণ ভাব। আদিপ হাসলো তখন, পাশে বসে বলল। ভাই একটা খবর আছে। ফারিস তাকালো আদিপের দিকে, বলল, কি খবর? আশা জেল থেকে পালিয়েছে। ফারিস অবাক হলো না মোটেও। এ খবর সে আরো 2 মাস আগে জেনেছে, অথচ আদিপ জানছে আজকে। ফারিস শান্ত স্বরে বলল। জানি আমি। আদিপ ভয়াতক কণ্ঠে বলল। এবার কি করবেন ভাই? ফারিসের তরিয়াং উত্তর। যেখান থেকে পালিয়েছে সেখানেই পাঠাবো। আপনার ক্ষতি করতে চাইলে? ভয় পেও না, কিছু হবে না। হঠাৎ প্রসঙ্গ পাল্টে ফারিস বলল। তুমি কি চাঁদনির সাথে যোগাযোগ রাখছো না আদিপ? আদিপ একটু হরকালো, পর মুহূর্তে নিজেকে সামলে তড়িৎ জবাব দেয়। না। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? নিজের হাই স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে আদিতা। আজ বহুদিন পর এখানে এসেছে সে। ইচ্ছাকৃত নয়, বিকেলের দিকটায় খুঁটিনাটি বাজার করতে বেরিয়েছিল আদিতা। কাল মৃদুলের বিয়েতে বেশ আনন্দ হইচই করেছে তারা। নয়নতারা আর আশরাফের সাথে বেশ ভাব জমেছে। আসার সময় ফোন নাম্বারও আদান প্রদান হয়ে গেছে। আদিতা খুশি, যাক তাদের ফ্রেন্ড গ্রুপে সে সিঙ্গেল ছেলেটাও মিঙ্গেল হওয়ার লাইনে ঢুকেছে। চাঁদনির জন্য খারাপ লাগছে আদিতার। সে শুনেছে আদিতার সাথে কথা বলছে না, কারণ কি তাও বলছে না। তবে আদিতা জানে এর কারণ কি, কি করবে ভেবে পায় না। আদিতার যে ফারিসের সাথে সম্পর্ক ছিল তা তাদের ভিতরকার যে ঘটনাগুলো ঘটেছে তার কিছুই আদিতার বন্ধু মহল জানে না। আদিতা বলেনি আর বলতেও চায় না, কি বলবে তাও একটা প্রশ্ন। নিজের উপর অত্যাধিক ঘৃণা হচ্ছে আদিতার। বিতৃষ্ণায় সব কিছু শূন্য শূন্য লাগে। আদিতা চেয়েও কিছু করতে পারছে না। ফারিস তাকে শুনতেই চাইছে না। ফারিসের উপর আদিতার এইসব নিয়ে কোনো রাগ বা ক্ষোভ নেই, যা আছে সেটা হলো খারাপ লাগা, ইমোশনাল। ফারিসের জায়গায় আদিতা থাকলেও সেম কাজটা করতো, কিন্তু আদিতা ফারিসকে কি করে বোঝাবে যে আদিতা এতদিন যা করেছে তা অভিনয় ভেবে করলেও কোনোটাই অভিনয় ছিল না, সত্যিকারের ভালোবাসা ছিল। সেই গভীর রাতে কনকনে শীতের মাঝে আগুন নিয়ে বসে থাকা সুন্দর মুহূর্তগুলো যেন কখনই আদিতার চোখে ভাসে। এখনও আদিতার চোখে ভাসে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল আদিতার। আদিতা বন্ধ থাকা স্কুলটার দিকে তাকিয়ে রইল। তার শৈশবের কত কত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুল নিয়ে, কত হাসি তামসা হই হুল্লোড়। ইস, হানমনা হেসে উঠল আদিতা, যাকে বলে দুঃখের মধ্যে হাসি। কাল রাতে মৃদুলের বউ ভাত। আদিতাদের সকাল সকাল যেতেই বলেছে সেখানে। আপাতত হসপিটাল থেকে 3 দিনের ছুটি নেওয়া। আদিতা আর দাঁড়ালো না, বিকাল হয়েছে, বাড়ি ফেরার দরকার। আদিতা উল্টো দিকে হাঁটা ধরলো। আদিতার বাড়ি এদিকে নয়, অথচ আজ আনমনা হেঁটে হেঁটে এদিকেই চলে আসলো। এলাকাটা খুব নিরিবিলি, বিশেষ করে 4টার পর পুরো স্কুল ফাঁকা থাকে। আর আশপাশটাও। আদিতার যেতে যেতে মনে পড়লো এই পথ দিয়ে এক সময় কাঁধে স্কুল ব্যাগ, গায়ে ইউনিফর্ম জড়িয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরত। তখন আদিতারা এই কাছেই একটা দোতলা বাড়িতে ভাড়া থাকতো। এখন নিজেদের বাড়ি হয়েছে, বাবা করেছে, সেখানেই থাকে। স্কুল থেকে বেশ দূরে তার অবস্থান। আদিতা পুরনো স্মৃতিগুলো ভাবতে ভাবতে আস্তে আস্তে হাতে বাজারের ব্যাগ নিয়ে চলল। চারপাশ চুপচাপ। হঠাৎ আদিতার মনে হলো কেউ বুঝি তার পিছন পিছন আছে। আদিতা পিছন ঘুরে চাইল, কিন্তু না, কিছুই নেই, সব ফাঁকা। খুব একটা ভাবলো না সে। হঠাৎ হলো আবারও শোনা গেল কারো
পায়ের পদধ্বনি, তাও একজন না, দুজনের। আদিতা আবারও ঘুরলো, কিন্তু কাউকে না দেখে হাঁটলো, হয়তো মনির ভুল। আদিতা হাঁটতেই এক গলির ভিতর থেকে দুটো ছেলে বের হলো, কাউকে ফোন করেই বলল, গলির মুখে গাড়ি নিয়ে আয়, বলির পাঠা পাইয়া গেছি। কথাটা বলে আদিতা থেকে দূরত্ব নিয়ে ওর পিছু পিছু হাঁটলো। আচমকা গা ঘেঁষে একটা গাড়ি থামতেই আদিতা চমকে উঠলো, ঘাবড়ে গেল খানিকটা, হাত ফসকে পড়ে গেল হাতের ব্যাগটা, ব্যাগ থেকে পড়ে গেল কিছু আলু পেঁয়াজ। আদিতা বিচলিত হয়ে নিচে বসে সেগুলো ওঠাতে ব্যস্ত হলো। গাড়ি চালিত মানুষটি দ্রুত গাড়ি থেকে নামলো, হতভম্ব স্বরে নিচে বসে বলল, আপনি ঠিক আছেন তো? পুরো কথা শেষ করার আগেই আদিতাকে দেখে চোখ মুখ খিচে ফেললো আদিপ, কারণ গাড়ি চালক আর কেউ নয়, আদিপ ছিল। আদিতাও তার দিকে তাকিয়ে বলল, আদিপ। আদিপ উঠে বিনা বাক্যে হাঁটা ধরল। আদিতা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আদিপ ভাইয়া, যাবেন না প্লিজ? আদিপ একটু দাঁড়িয়ে আবার হাঁটা ধরল। আদিতা অসহায় নেই বলল, প্লিজ ভাইয়া, যাবেন না? খুব করুণ কণ্ঠস্বর আদিতার। আদিপের মায়া হলো, সে দাঁড়ালো। আদিতা দৌড়ে গিয়ে আদিপের মুখোমুখি দাঁড়ালো, বলল, আমি জানি আমি অন্যায় করেছি, তবুও আমার সাথে কি একটু কথা বলা যায় না? আদিপ আর ফারিসের মতো করে বলতে পারল না, না যায় না। সে করুণ দৃষ্টি ফেললো আদিতার দিকে। মেয়েটার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আদিতার দারুণ অনুতপ্ত। আদিপ দীর্ঘ নিঃশ্বাস ফেললো, বলল, এত কিছু তো করলেন, আর কি করতে চান? আদিতা কেঁদে উঠল হঠাৎ। আদিপ ফাঁকা জায়গা খেয়ে গেল তাতে, উত্তেজিত হয়ে বলল, আরে আরে কাঁদছেন কেন? আদিতা কাঁদতে কাঁদতে জবাব দিল, আমি আপনাদের কি করে বোঝাবো যে আমি ফারিসের সাথে অভিনয় করিনি? আদিপ অবাক হলো খুব, কথার অর্থ না বুঝেই বলল। মানে? আদিতা উত্তর দিতে পারল না, তার চোখ বেয়ে অজস্র হারে পানি পড়ছে। আদিপ কি করবে বুঝতে না পেরে দ্রুত গাড়ির কাছে ছুটে গেল। গাড়ির ভিতরে থাকা পানির বোতলটা এনে আবারও এগিয়ে আসলো আদিতার দিকে। পানিটা এগিয়ে নিয়ে নরম গলায় পড়ল, খান। আদিতা পানির বোতলটা নিল, ঠকঠক করে পানিটা গিলে বলল, ধন্যবাদ। আদিপ আর আদিতা গিয়ে বসলো সামনের ফুটপাতের রাস্তার উপর, আদিপের গাড়ির পাশে। আদিপ শান্তভাবে জিজ্ঞাসা করলো, বলুন তো কি হয়েছে? আদিতা ছলছল নয়নে আদিপের দিকে তাকিয়ে বলল, আমায় কি একবারও ক্ষমা করা যায় না? আদিপ জবাব দেয় না। আদিতা আবার বলতে থাকে, আমি মানছি আমি ভুল করেছি, মানুষ মাত্রই তো ভুল হয় বলুন। ওই পুলিশ অফিসার আমায় ইমোশনালি ব্ল্যাকমেল করে কাজটা করতে বলেছিল। আমি 1000 বার বারণ করেছি, কিন্তু শুনতে চাইনি। আমার ফারিসকে প্রথম থেকেই পছন্দ ছিল। সে যে এক পশলা ঝুম বর্ষায় সেই আহত অবস্থায় আমার হসপিটালে এসেছিল, সেদিন থেকেই লোকটার কথা বলার স্টাইল, অ্যাটিটিউড সব আমার ভালো লেগেছিল প্রথম দিনই। কিন্তু ওই দিন আমি আতঙ্কিত হয়ে যাই। উনি আমার পিঠে ছুরি বসিয়ে কিছু মানুষকে মিথ্যে বলতে বলে। সে এখানে আসেনি, আমিও আতঙ্কিত হয়ে মিথ্যে বলি। পরের দিন সকালে খবরে দেখানো হয় এক মাফিয়া হসপিটালে ঢোকে। আপনি বলুন, আমার কি খটকা লাগবে না? বলুন না। এর জন্য বন্ধুদের ওনার কথা বলতেই তারা আমায় পুলিশ স্টেশনে নিয়ে যায়। জানি উনি কোনো মাফিয়া টাফিয়া কিচ্ছু না, একজন ওষুধ কোম্পানির মালিক। ওই দিন প্রথম অনুতপ্ত হই। তারপর উনি আমায় ধরে নিয়ে যায় আমাদের কক্সবাজারে। সাক্ষাৎ হয় ওনার সাথে। আমার যতবার দেখা হতো আমি ততবারই মুগ্ধ হতাম। দারুণ ভালো লাগতো ওনাকে, দারুণ। ওনার রাগটাকে আলাদা অনুভূতিও তৈরি হয় ওনার প্রতি, কিন্তু আমি বুঝতে পারিনি আমি ওনাকে ভালোবাসতে শুরু করেছি। যেই মুহূর্তে আমি বিষয়টা বুঝবো সেই মুহূর্তে কিশোরের আগমন। ওনার কথা শুনে আমি ফারিসের সাথে একটু ঘনিষ্ঠ হই। আমি নিজের দিক থেকে তার সাথে কাটানোর মুহূর্তগুলোকে অভিনয় করেছি ভাবতাম, কিন্তু ওগুলো আসলে অভিনয় ছিল না। প্রতিটি মুহূর্ত আমার ভেতর থেকে আসা চরিত্র ছিল। আমি অভিনয় করেছি ভাবলেও আমি অভিনয় করিনি কখনো। ফারিসের সাথে কাটানোর সময়টুকুতে আমার কোথাও মনে হয়নি সে খারাপ বা সে মাফিয়া। তার সাথে মেশার আগেও আমি জানতাম না সে
আদতেও সাথে মেশার আগেও আমি জানতাম না সে আদতে মাফিয়া কিনা। এখনও তো জানি না, তবে আমি বিশ্বাস করি ফারিস কোনো মাফিয়া নয়। আমাদের বিচ্ছেদ ঘটার 2 দিন আগে থেকেই ফারিস আমায় কিছু বলবে বলেও বলছিল না। আমি ভেবেছিলাম সে কথাগুলো যদি মাফিয়া রিলেটিভ কোনো কথা না হয়, কিশোরকে তার রেকর্ড শুনিয়ে মুখের ওপর বলবো। বিশ্বাস হলো আপনার? আমি ভেবেছিলাম সেই কথাগুলো যদি মাফিয়া রিলেটিভ কোনো কথা না হয়, কিশোরকে তার রেকর্ড শুনিয়ে মুখের ওপর বলবো। বিশ্বাস হলো আপনার? আমার ফারিস কোনো মাফিয়া নয়। এরপর আমি আর ফারিস বিয়ে করে সুখে থাকতাম, কিন্তু তার আগে আমি এগুলো সব বলতাম। কিন্তু দেখেন কি করে সবটা এলোমেলো হয়ে গেল। আমি শুরুটা অভিনয় দিয়ে করলেও কোনোটাই অভিনয় ছিল না আমার। আমি কি করে বোঝাই ফারিসকে? আমার খুব কষ্ট হয় আদিপ, খুব কষ্ট হয়। আমি সত্যি ফারিসকে ভালোবাসি, সত্যি। তার সাথে সারা জীবন থাকতে চাই, বাঁচতে চাই নতুন করে। বলতে বলতে আবারও কেঁদে উঠল আদিতা। আদিপ কি বলবে বুঝতে পারছে না। তার কি সান্ত্বনা দেওয়া উচিত নাকি রাগ দেখানো উচিত বুঝতে পারছে না। আদিপ স্নেহময় হাতে আদিতার মাথায় হাত বোলালো, বলল, কি বলবো সত্যি বুঝছি না। আদিতা ছলছল নয়নে তার পেনে তাকিয়ে বলল, আমায় কি একবারও ক্ষমা করা যায় না? আদিপ উত্তর দিতে পারে না। তার ফোন বাজে। একটা এমার্জেন্সি কাজের জন্য এদিকে এসেছিল আদিপ। ফারিসের আসার কথা থাকলেও শেষ মুহূর্তে হঠাৎ মত বদলায়। আদিপও জোরে করেনি। আদিপ বসা থেকে উঠে দাঁড়ায়, বলে, আমায় যেতে হবে। আদিতা বারণ করে না, চোখ মুছে বলে, লাস্ট একটা কথা বলবো ভাইয়া। আদিপ মাথা নাড়িয়ে বলে, বলুন। আদিতা উঠে দাঁড়ায়, মায়া ভরা কণ্ঠে বলে, আমার জন্য চাঁদনিকে ছাড়বেন না ভাইয়া। ও এসব বিষয়ে কিছুই জানে না, কিছুই না। শুধু ও না, আমার বন্ধু বান্ধব কেউ এসবের কিচ্ছু জানে না। আমার জন্য ওকে শাস্তি দেবেন না প্লিজ। আদিপ এবার এ কথার উত্তর দেয় না, ছোট করে বলে, ভালো থাকবেন। বিনিময়ে মৃদু হাসে আদিতা। আদিপ গাড়িতে উঠে বসে। তার ওদিকে যেতে হবে, না হলে আদিতাকে সে বাড়ি পৌঁছে দিত। ছোট দীর্ঘশ্বাস ফেলে চলে গেল আদিপ। আদিতাও আর বসে রইল না। সন্ধ্যা নামবে, তাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। আদিতা তার ব্যাগটা নিয়ে হাঁটা ধরল। এতক্ষণ পর সামনের মেয়েটাকে একা পেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলল পিছনের ছেলে দুটো। এতক্ষণ তারা গলির মুখে লুকিয়েছিল। আদিপের গাড়িটা গলির মুখটা ছাড়তেই আচমকা আর একটা বড় গাড়ি এসে থামলো আদিতার মুখোমুখি। আদিতা কিছু বুঝে ওঠার আগে গাড়ির দরজা খুলে তাকে জবরদস্তি উঠিয়ে নিল গাড়িতে। হাত থেকে বাজারের ব্যাগ পড়ে গেল নিচে। আদিতা চেঁচানোর আগে মুখে রুমাল চেপে ধরলো আগন্তকরা। সঙ্গে সঙ্গে সে লুটিয়ে পড়ে গাড়ির ভিতরে। ধীরে ধীরে চারপাশ হয়ে গেল অন্ধকার, খুঁটখুঁটে অন্ধকার। বেশ কয়েকদিন পর আজ নিজের ওষুধ কোম্পানিতে পা রেখেছে ফারিস। এতদিনের সব ঝামেলার জন্য এদিকটা খুব একটা নজর পড়েনি তার। ফারিস জোরে নিঃশ্বাস ফেলল, এরপর আস্তে আস্তে ঢুকে গেল ভিতরে। প্রকৃত তখন সন্ধ্যার দখলে। অন্ধকার নেমেছে ধরণীতে। আদিতাকে রাখা হলো একটা বন্ধ ঘরে। তার মাথাটা এড়ানো ছিল কারো কাঁধে। আদিতার হুঁশ ফিরল। সে আস্তে আস্তে বসা তার এলিয়ে যাওয়া মাথাটা উঠালো। অন্ধকারের মতো ঝাপসা ঝাপসা লাগছে চারপাশ। কিছু সময় এগোতেই আদিতা কাছে চারপাশ পরিষ্কার হলো। তার হাত বাঁধা। আদিতার আশপাশ দেখলো অনেক মেয়েদের আর্তনাদ শোনা যাচ্ছে। চকিত চমকে উঠল আদিতা। এখানে সে একা নয়, তার মতো আর অসংখ্য মেয়ে আছে। আদিতার পুরো বিষয়টা বুঝতে কিছু সময় লাগলো। তার মনে হয় সে অপহরণকারীদের নিকটে বন্দী। আদিতা তার পাশের মেয়েটিকে আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলো, আমি এখানে এসেছি কতক্ষণ হয়েছে? 2 ঘন্টা। আশেপাশে মেয়েরা কাছে। তাদের চিৎকারে আদিতার বুকের ভেতরটা কামড়ে উঠল। সে কোথায় এসে পৌঁছল? একটা মেয়ে দরজা ধাক্কাছে আর বলছে, আমগো ছাইরা দে শয়তানগুলো, তগো কোনোদিনও ভালো হইব না, আমগো ছাড় শয়তান। তার কথা শুনে একজন এসে দরজা খুলো। সজোরে মেয়েটির গালে থাপড় মেরে বলল, শালি, সাইরা দেওয়ার জন্য বুঝি ধরে আনছি তোগো। আর কিছু সময় এরপরই তোগো আরেক দেশে পাঠাই দিব, সুখী থাকবি তোরা। লোকটার কথা শুনে মুখে থু মারলো। থাপ্পড় খাওয়া মেয়েটি চেঁচিয়ে বলল,
তোকে কোনোদিনও ভালো হইব না, কোনোদিনও না। লোকটা রেগে গেল। তৎক্ষণাৎ হাতে থাকা একটা ইঞ্জেকশন পুশ করে দিল মেয়েটির ঘাড়ে। সঙ্গে সঙ্গে মেয়েটি এলিয়ে পড়ল নিচে। বাকি সবাই আটকে উঠল এমন ঘটনা দেখে। আদিতা স্থির দৃষ্টিতে তাকালো। লোকটি চলে গেল। দরজা আটকে দিল ভিতর থেকে। আদিতার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপরও এই মেয়েগুলোর আর্তনাদ যেন আরও ধারালো বিচ্ছে কানে। আদিতা চেঁচিয়ে উঠল হঠাৎ, কড়া কণ্ঠে বলল, তোমরা কাঁদছো কেন? থামো। কেউ থামল না। আদিতার বিরক্তিতেই মাথা ধরছে। সে আবার চেঁচিয়ে বলল, কাঁদছো কেন? থামো বলছি। এবার থেমে গেল সবাই। আদিতা বলল, আমরা এখানে কতগুলো মেয়ে আছি? তোমারে লইয়া 150। আদিতা চুপ থাকলো কিছুক্ষণ। এবার প্রশ্ন করলো, তাদের কি আলাদা আলাদা ঘরে রাখা? হ্যাঁ, প্রত্যেক ঘরে মনে হয় 20 জন কইরা। আদিতা শুনে আটকে উঠলো। কি করবে ভেবে পাই না, কিন্তু কিছু তো একটা করতেই হবে। রাত তখন 1টা। হন্তদন্ত হয়ে গাড়ি ড্রাইভ করছে ফারিস, তার পাশে আদিব। মূলত আদিবকে খোঁজার জন্যই তারা বেরিয়েছিল। সেই সময় আদিব গলির মুখ থেকে বের হওয়ার পূর্বে গাড়ির ডান পাশে লুকিং গ্লাসে দেখেছে দুটো ছেলে আদিতাকে তুলে নিয়েছে। সে সঙ্গে সঙ্গে গাড়ি ঘোরায়, কিন্তু আদিব যতক্ষণে আসে ততক্ষণে আদিতাকে নিয়ে চলে যায় আগন্তকরা। আদিব পিছু নেয় গাড়ির। শেষ মুহূর্তে এসে গুলিয়ে ফেলে। আদিব সেই মুহূর্তে ফারিসকে কল করে। ফারিস সব শুনে ছুটে আসে। আদিতার আদিবকে বলার সব কথাই ফারিসকে বলে। ফারিসের সেই বিষয়ে কোনো ভাবান্তরকে নেই। এই মুহূর্তে তার একমাত্র কাজ হচ্ছে আদিতাকে খুঁজে বের করা। সেই সন্ধ্যা থেকে খুঁজছে। পুলিশকেও বলা হয়েছে সবটা। কিশোর নিজে এই নিখোঁজ কেসটা নিয়েছে। ফারিস আদিবকে বলল, গাড়ির নাম্বার সঠিক ছিল তো আদিব? জি ভাই। গাড়ির কালার সাদাই ছিল? জি। আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে পৌঁছাতে পৌঁছাতে হঠাৎ আদিব বলল, ভাই এইনে থামান। ফারিস থামলো। আদিব গাড়ি থেকে নেমলো দ্রুত। এগিয়ে গেল গাছে। এক জঙ্গলের ফিরে গাছের আড়ালে। সেখানে একটা গাড়ি রাখা। এর আগেও এমন একটা গাড়ি দেখেছে, কিন্তু নাম্বার মেলেনি। আদিব তার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে পুরো গাড়িটা দেখলো। নাম্বার চেক করে বুঝলো এটাই সেই গাড়িটা। ফারিস গাড়ি থেকে নেমে দ্রুত এগিয়ে আসলো। বলল, কিছু দেখলে আদিব? আদিব ফারিসের দিকে তাকিয়ে বলল, ভাই এই গাড়িটাই। তুমি শিওর আদিব? জি ভাই, ডাক্তার ভাবিরে এই গাড়িতে নিচে। ফারিস আদিবকে 1 সেকেন্ড দাঁড়াতে বলে গাড়ির কাছে গেল। গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখা পিস্তলটা নিল। এরপর আদিবকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকতে ঢুকতে বলল, সাবধানে আসো আদিব। আদিব শুনলো, ভয় পেল, চললো ফারিসের পিছু পিছু। কিছু দূর এগোতেই হঠাৎ নজরে আসলো একটা পুরনো বাংলো বাড়ির চারপাশ আটকানো। ফারিস কৌতূহলে এগিয়ে গেল। আদিব ভয়ে কাতরায়। সে ফারিসের শার্টের কোনা ধরে শুকনো ঢোক গিলে বলল, ভাই ভিতরে যাওয়া কি ঠিক হবে? কোনো ভূত টুত থাকলে? ভূত বলতে কিছু নেই আদিব, মানুষই ভূত বুঝেছ। আর শার্ট না ধরে হাত ধরো, শার্টটা ছিঁড়ে গেলে। লজ্জায় পড়ল আদিব। শার্ট ছেড়ে হাত ধরল ফারিসের। আদিব যে কেন এত ফিতু তা আদিব নিজেও জানে না। ফারিসের মতো একটা মানুষের সাথে চলাফেরা তার, অথচ আজও একটু ভয় কমল না। ফারিস সরাসরি বাংলোর দরজার সামনে দাঁড়ালো। তালাবদ্ধ। ভিতরে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আদিব সাইড করে দাঁড়ালো। ফারিস মোবাইলের আলো দিয়ে চারপাশ দেখলো। একটা বড় ইট নিয়ে মারতে লাগলো তালাতে। না, তালাটাতে খুব বেশি জোর লাগাতে হলো না। 4-5টা বাড়ি মারতেই খুলে গেল। দরজা খুলতেই ফারিস সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকলো। বিশাল একটা রুম, চারদিকে অনেকগুলো দরজা, যার প্রত্যেকটাই খোলা। ফারিস হতাশ হলো। তার কেন যেন মনে হলো সে আসতে দেরি করেছে। আদিতা এখানেই ছিল, কিন্তু এখানে নেই। আদিব দরজা হাতড়ে তখনই ভিতরে ঢুকলো। আশপাশে কাউকে না দেখেই বলল, ভাই বাড়ি দেখি ফাঁকা। ফারিসের হঠাৎ চোখ গেল নিচে পড়ে থাকা একটা কানের দুলের দিকে। কানের দুলটা আদিতার, বোধহয় টেনে নিয়ে যাওয়ার সময় খুলে গিয়েছে। ফারিস এটা বেশ কয়েকবার আদিতার কানে দেখেছিল। তার মনে আছে একবার আদিতা বলেছিল এটা তার মায়ের দেওয়া। ফারিস নিজের উপর রাগ উঠল। আর কতক্ষণ আগে কি আসতে পারতো না এখানে? দূর থেকে ট্রাক যাওয়ার শব্দ শোনা গেল। ফারিস উঠে দাঁড়ালো দ্রুত। আদিবকে বলল, কিশোরকে কল করে এখানে আসতে বলো আদিব, আমরা বোধহয় খুব দেরি করিনি। আদিব শুনল। ফারিস তৎক্ষণাৎ বের হলো বাংলোর ভিতর থেকে। আদিবও গেল তার পিছু পিছু। কল করলো হাঁটতে হাঁটতে। গভীর রাতে জঙ্গল থেকে বেরিয়ে এক ট্রাক বের হলো রাস্তায়। ট্রাকের ভিতরে আছে 50টা মেয়ে, যাদের সবারই হাত পা মুখ বাঁধা। আদিতা কিছু করতে পারেনি।
তার করার কিছু ইচ্ছা থাকলেও সে ব্যর্থ হয়েছে। সব সময় নিজের কাছে ইঞ্জেকশন সহ নানাবিধ ঔষধ নিয়ে ঘুরলেও আজ সময় তার কিছুই ছিল না। ব্যর্থ আদিতা। তার নিজের উপরে রাগ হচ্ছে এখন। চোখ বেয়ে পানি পড়ছে আদিতার। হাট বুঝি ফারিসের নিকট যাওয়া হলো না। চোখ সাপসা দেখলো আদিতার। হঠাৎ গাড়িতে ব্রেক করতে হলো। গাড়ি থেমে গেল। সব মেয়েরা একত্রিত হয়ে এদিক ওদিক এলে পড়লো। কর্নারে থাকা মেয়েগুলো ব্যথাও পেয়েছে দারুণ। গাড়ি চালক বিরক্ত। হঠাৎ সামনে কেউ চলে আসায় ড্রাইভারের পাশে ছিল আরেকটা লোক, মুমিন। সেও বসে চুপচাপ। ফারিস এগিয়ে আসলো তখন। একটা পুলিশ অফিসার আইডি কার্ড দেখিয়ে বলল, পুলিশ? এত রাতে ট্রাকে করে কে নিয়ে যাওয়া হচ্ছে? ঘাবড়ে গেল মুবিন। বলল, তেমন কিছু না স্যার, গরুর খৌর। ফারিস মানতে চাইল না। মুবিনকে ইশারায় নামতে বলল। মুবিন নামলো। আরিফ চুপচাপ ফারিসের পাশে দাঁড়ালো। তার কপাল চুকিয়ে ঘাম পড়ছে। ফারিস মুবিনকে বলল, ভিতরে কি আছে আমি দেখতে চাই। সাহেব, গরুর খুইস আছে। তাই দেখবো আমি। রতন গাড়ির কাগজগুলো দেখো। আদিপ চমকে উঠল। কোনো রকম বলল, দেখতেছি স্যার। ড্রাইভারের কাছে গাড়ির কাগজ চাইলো আদিপ। আর ফারিস গেল মুবিনের সাথে গাড়ির পিছনে। হুকুম দিয়ে বলল, গেট খোলো। মুবিনের মাথা ছুঁয়ে ঘাম পড়ছে। কি করবে বোঝা যাচ্ছে না। এভাবে হুট করে পুলিশ চলে আসবে সে বুঝতেই পারেনি। এদিকে আদিতা যেন স্পষ্ট ফারিসের কণ্ঠ শুনতে পাচ্ছে। মুখ ফুটে কিছু বলবে তাও পাচ্ছে না। অসহায় লাগছে নিজেকে। ফারিস তীক্ষ্ণ স্বরে শুধায়, আদিপ, খোলা তাড়াতাড়ি, আমার কাছে সময় নেই। গরুর খুইর আছে সাপ। এবার হুঙ্কার দিয়ে উঠল ফারিস। মুবিন ঘাবড়ে গিয়ে দ্রুত দরজা খুলল। কিছু গরুর খড় পড়ল নিচে। ফারিস হতাশ হলো। খড়ির মধ্যে হাত দিল। এখানেই নেই আদ্রিতা, এখানেও নেই আদিতা। আদিপ ছুটে আসলো তখন। গাড়ির কাগজ দেখিয়ে বলল, স্যার, গাড়ির কাগজ। ফারিস এবার চোখ বুলালো। সে আর্তনাদ ভরা কণ্ঠে বলল, আপনি কোথায় ডাক্তার ম্যাডাম? ঠিক সেই মুহূর্তে ট্রাকের ভিতর দিয়ে বিকট এক শব্দ আসলো। আদিপ, ফারিস, মুবিন তিনজনে চমকে উঠল। কিসের শব্দ হলো? কই, কিছুর শব্দ নাই তো সাহেব। পরপর আরো দুবার শব্দ হলো। ট্রাকের ভিতরে মেয়েরা যেভাবেই পারছে শব্দ করছে। কেউ পা দিয়ে, কেউ হাত দিয়ে, কেউ মাথা দিয়ে। ফারিস দ্রুত খড় সরানোর চেষ্টা করলো। মুবিন দৌড় দিবে তখনই তাকে সাহস করে ধরলো আদিপ। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো কিশোর। ড্রাইভাররাও পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু পারেনি। কিশোর নাক বরাবর কয়েকটা ঘুষি মারলো মুবিনকে। অতঃপর সামনে সাজিয়ে রাখা খড়গুলো সরাতে স্পষ্ট দেখা গেল বেশ কয়েকটা মেয়েদের মুখ। আর তাদের মাঝে আদিতাকে। ফারিস চেয়ে রইল তার দিকে। আদিতাও দেখলো। মলিন চোখ তার। একে একে মেয়েগুলো বের হলো। সবাই ফারিসকে ধন্যবাদ জানাচ্ছে। কেউ ভাইজান ডেকে কেঁদে ফেলছে। এই মেয়েগুলোর বেশিরভাগ ইউনিভার্সিটিতে পড়া মেয়ে, যারা বাবা মাকে ছেড়ে হোস্টেলে থাকে। এদের মধ্যে কিছু মেয়ে বিবাহিত ছিল। একটা মেয়ে ছিল যে উকিল হবে। শেয়ালের স্টুডেন্ট। মেয়েটার নাম তিশা। তিশা ফারিসের হাত ধরে কেঁদে কেঁদেই বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আজ আপনি না এলে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। আমি একজন লয়ের স্টুডেন্ট, খুব শীঘ্রই উকিল হব। আপনার জীবনে যদি কখনো প্রয়োজন পড়ে আমায় জানাবেন ভাইয়া। আমি আমার সর্বস্ব দিয়ে আপনার সাহায্য করার চেষ্টা করব। ফারিস শুধু দেখলো মেয়েটাকে। গালে 5 আঙ্গুলের দাগ খুব মেরেছিল বোধহয়। ফারিস মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, ভালো থেকো সব সময়। মেয়েটি মিষ্টি হাসে। সব মেয়েদের কিশোরের হাতে তুলে দেওয়া হলো। এখানে টোটাল 50 জন মেয়ে ছিল। বাকিরা আরো দুটো ট্রাকে। মুবিনকে মেরে বাকিগুলো শহীদ পাওয়া যাবে। কিশোরও এগিয়ে আসলো, বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারিস। ফারিস চায় কিশোরের দিকে। বলে, আপনাকে আগেই বলেছিলাম আমার পিছনে না ঘুরে আসল অপরাধীকে ধরুন। এইসব কাজ আরশাদ করেছে, যে 2 মাস আগে জেল থেকে পালিয়েছে। আমার সেদিনের ট্রাকেও মেয়ে ওই রেখেছিল। কিশোর হাত মেলায় ফারিসের সাথে। বলে, ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বাকিটা আমরা দেখে নিচ্ছি। বলে চলে যেতে নিল কিশোর। পরপরে দাঁড়িয়ে বলল, ডাক্তার সাহেবাকে পারলে ক্ষমা করে দিয়েন। ওনার কোনো দোষ নেই, আমি বাধ্য করেছিলাম তাকে। ফারিস কিছু বলে না। কিশোর চলে যায়। ফারিসের দৃষ্টি যায় ট্রাকের পাশ দিয়ে দাঁড়িয়ে থাকা ডাক্তার ম্যাডামের দিকে। কেমন মলিন মুখে তাকিয়ে আছে তার দিকে। ফারিস মনে মনে আওড়ায়, এভাবে কেন তাকান ডাক্তার ম্যাডাম? আপনার চাহনি যে বরাবরই আমায় নিঃস্ব করে ছাড়ে। নিকশ কালো আধারে ভরপুর চারপাশ।
গাছের পাতা নড়ছে মৃদু। ফারিস দাঁড়িয়ে চুপচাপ, দৃষ্টি তার আদিতার নুয়ে রাখা মুখশ্রীর দিকে। সে কি এগিয়ে যাবে নাকি আদিতা এগিয়ে আসবে? ফারিস গেল না, ঠাই দাঁড়িয়ে রইল। আদিতা মাথা তুলে চাইল। ফারিস আখির দ্বারা তখনও আদিতাকে নিবদ্ধ। আদিতা এগিয়ে আসতে চাইল। আদিতা এগিয়ে আসতে লাগলো। ফারিস চেয়ে চেয়ে দেখলো শুধু। আদিত দাঁড়ানো একটু দূরে। তার মনে হচ্ছে এই মুহূর্তে এখানে দাঁড়ানো ঠিক হবে না, কিন্তু কোন দিক যাবে বুঝতে পারছে না। সব দিকেই জনক রাতের অন্ধকার। আদিবের ভয় লাগছে। আদিব ট্রাকের সামনে ঢাকার পাশ দিয়ে নিচে বসলো। পকেট থেকে মোবাইল বের করে ইয়ারফোন বের করলো। আদিব সবসময় তার পকেটে ইয়ারফোন রাখে, যদি কোনো সখনে লেগে বসে। আদিব ইয়ারফোন কানে গোছালো। আয়তল কুচি অন করে চোখ বন্ধ করে শুনতে লাগলো তা। আর কোনো প্যারা নেই। এমন ভুতুরে পরিবেশ এবার আদিব টুরি মেরে পার করে দিতে পারবে। আদিতা এগিয়ে এসে ফারিসের মুখোমুখি দাঁড়ালো, মাথা নেওয়ালো। তার প্রথম প্রশ্ন, আপনার কোথাও লাগেনি তো? ফারিস মৃদু হাসে, মলিন মুখে আওড়ায়, লেগেছে তো। আদিতা চোখ তুলে চাইল তখন, চিন্তিত কণ্ঠে বলল, কোথায় লেগেছে? ফারিস তার বুকে বাম পাশটা দেখে বলল, এইখানে। আদিতা ফারিসের কথার অর্থ বুঝতে পেরে বলল, আমায় কি একটিবার ক্ষমা করা যায় না ফারিস? ফারিসের তড়িৎ উত্তর, না। আদিতা ছলছল নয়নে তাকালো ফারিসের দিকে। লোকটা এত বেশি পাষাণ কেন? আদিতা আচমকায় জড়িয়ে ধরে ফারিসকে। ফারিস ঘাবড়ায় না, আদিতাকেও ধরে না, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আদিতা তখন ফারিসের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে ওঠে, আমায় ক্ষমা করে দিন না ফারিস। বিশ্বাস করুন, আমি আপনায় সত্যি ভালোবাসি। আমি মানছি আমি ভুল করেছি। মানুষ মাত্রই তো ভুল হয় বলুন। ওই পুলিশ অফিসার আমায় ইমোশনালি ব্ল্যাকমেল করে কাজটা করতে বলেছিল। আমি হাজারবার বারণ করার সত্ত্বেও শুনতে চাইনি। আমি আপনাকে প্রথম থেকেই পছন্দ করতাম। সেই যে এক পশলা ঝুম বর্ষায় আহত অবস্থায় আমার হসপিটালে এসেছিলেন, তখন থেকেই আপনার কথা বলার স্টাইল, অ্যাটিটিউড সব আমার ভালো লেগেছিল প্রথম দিনই। কিন্তু ওই দিন আমি আতঙ্কিত হয়ে যাই। আপনার ছুরির ধারার বিষয়টা আমার এলোমেলো করায়। এরপর আমাদের নানাভাবে দেখা হয়। আপনি আমায় তুলে নিয়ে যান কক্সবাজারে। আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি মন থেকে অনুভব করি। বিশ্বাস করুন, আমি জানতাম আমি আপনার সাথে অভিনয় করছি, কিন্তু বিশ্বাস করুন আমি আপনার সাথে বিন্দু মাত্র অভিনয় করিনি। যা করেছি মন থেকে করেছি। আমাকে ক্ষমা করে দিন না ফারিস। আমি আপনার বিয়ে করতে চাই, একসাথে সারা জীবন বাঁচতে চাই। আমি আর কোনো দিন আপনায় ঠকাবো না। আমি আর কোনো দিন আপনাকে ঠকাবো না। আপনাকে ঠকিয়ে আমি ভালো ছিলাম না ফারিস, ভালো ছিলাম না। আমি টুকরে টুকরে মরেছি এই কয়েকদিন। আমি তো ভেবেছিলাম আপনার সাথে বোধহয় আমার আর দেখা হবে না, কিন্তু হলো। আমায় একবার ক্ষমা করুন, করুন না ফারিস। আমি আর কোনো দিন আপনায় ঠকাবো না। আমি আর কোনো দিন আপনাকে ঠকাবো না। প্লিজ ফারিস, একবারের মতো ক্ষমা করুন। আদিতার আর্তনাদ ভরা কণ্ঠ, চোখে মেশানো অশ্রুজল। ফারিস কিছু বলে না, পাথরের নেই দাঁড়িয়ে থাকে চুপচাপ। আদিতার কান্না থামে না। সে ফারিসের গলা ছেড়ে সার চেপে ধরে কাঁদে। কাঁদতে কাঁদতে তার হিচকি উঠে যায়। এবার বুঝি পাষাণ ফারিসের মন গলল। দু হাতে জড়িয়ে ধরল আদিতাকে। আদিতা তা অনুভব করে বলল, আমায় ক্ষমা করে দিয়েছেন ফারিস? আর ঘৃণা নেই তো মনে? ফারিস 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড চুপ থেকে শীতল ঝরে শুধালো, আপনি কি জানেন ডাক্তার ম্যাডাম, যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না। আমি ঘৃণা করার চেষ্টা করেছি, কিন্তু পরিশেষে দারুণ ব্যর্থ হয়েছি। আদিতা খুশি হলো। তার নয়নজোড়া খুশিতে খিলখিলিয়ে উঠল। সে আর একটু শক্ত বাঁধনে জড়িয়ে ধরল ফারিসকে। ফারিস অনুভব করলো আজ আদিতা বুঝি পুরোপুরি তার সাথে মিশে যেতে চাইছে। ফারিস হেসে বলে, আবারও প্রেম আলাপের গল্প কি শুরু হবে? কেন নয়? হঠাৎ ফারিসের মনে হলো তার সব বলে দেওয়া উচিত।
আমায় আরও শক্ত করে জড়িয়ে ধরুন না ডাক্তার ম্যাডাম। আমি আপনাকে কিছু বলবো। কথাগুলো শোনার পর যদি আপনি আমায় ছাড়েন তবে আপনার মুক্তি চিরতরে মুক্তি, আর যদি না ছাড়েন তবে। পরেরটা আর বলল না, ফারিস থেমে গেল। আদিতা বলল, তবে কি? না ছাড়ার তবেটা আজ থাকুক, পরে বলবো। যা বলবেন তা খুব কঠিন। কঠিন কি না জানি না, তবে জটিল দারুণ। আপনি বলুন, আমি শুনছি। আদিতা ফারিসকে শক্ত করে ধরে। একটা মানুষকে জড়িয়ে ধরার অনুভূতিটা আজ যেন গভীরভাবে আটকে ধরছে আদিতাকে। ফারিস নিঃশ্বাস ফেলে বলে, আমি সত্যি মাফিয়া আদ্রিতা, দেশবিরোধী মাফিয়া। আদিতা কথাটা গুরুত্ব দেয় না, বলে, মজা করছেন? না, সত্যি বলছি। সেদিনও আমি এই কথাই বলতে নিয়েছিলাম। আমি সত্যি মাফিয়া। সেদিন রাতের এক পশলা ঝুম বর্ষায় হসপিটালে ঢুকে পড়া মাফিয়াটি আমি ছিলাম। কিশোর আমার সম্পর্কে আপনাকে যা বলেছে তা সব সত্য। আমি একজন মাদক ব্যবসায়ী। এছাড়াও আমার অনেকগুলো বেআইনি কারবার আছে। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম না সেদিন আপনি পপি গাছের নাম শুনেছেন কিনা, যার ইংরেজি নাম হলো পাপাভার সমনিফার্ম, যা দিয়ে আফিম তৈরি হয়। এছাড়াও এ থেকে মরফিন পাওয়া যায়। আমার দেশের কিছু জায়গায় পপি গাছ আছে। সেই গাছের দু প্রজাতি দিয়ে আমি আফিম আর মরফিন পাই, যার একটা দিয়ে নেশাদ্রব্য তৈরি হয় আর একটা দিয়ে ঔষধ। দেশের মানুষ আমাকে একজন ঔষধ কোম্পানির মালিক জানলেও আমি ঔষধের পাশাপাশি মরণব্যাধিও তৈরি করি, যাকে বলে এক হাতে মানুষ বাঁচাই আর এক হাতে মারি। আমি ভালো মানুষ নই। এবার আপনি চাইলে এই কথা কিশোরকে বলে দিতে পারেন, আমি কিছু মনে করব না। কথাগুলো বলে থেমে যায় ফারিস। কতকাল আর এই কথা লুকিয়ে রাখবে? মিথ্যা দিয়ে জীবন শুরু করলে কখনো জীবন সুন্দর হয় না, তার চেয়ে বিষাদই ভালো। ফারিস কিছু সময় পর বুঝতে পারলো এত কিছু শোনার পরও আদিতা তাকে ছেড়ে দেয়নি, জড়িয়ে ধরিয়ে আছে। আদ্রিতা, হুশ, চুপ থাকুন। আর কিচ্ছু শুনতে ইচ্ছে করছে না। যা এত বছর লুকিয়ে রেখেছেন আজ থেকেও লুকিয়ে রাখুন। আমি না হয় ভালোবাসার জন্য একটু স্বার্থপর হলাম। আমি কোনো মাফিয়া সাহেবকে চিনি না। আমি চিনি আমার মিস্টার বখাটেকে, যে কিনা একজন ওষুধ কোম্পানির মালিক। সময় চলতে থাকে, দুজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ফারিস আদিতার কথার পিঠে আর কিছু বলতেই পারল না। বেশ কিছু সময় পর আদিতা ফারিসকে ছাড়ে। ফারিস তাকায় আদিতার দিকে, বলে, একটুও ভাবলেন না? আপনার বউ হব, এত ভেবে আমার কি কাজ? চলুন, আমায় বাড়ি পৌঁছে দিবেন। ফারিস কথা না বলে আদিতার দিকে তাকিয়ে থেকে এগিয়ে চলে। হঠাৎ ফারিসের মনে পড়ে তার সাথে আদিব ছিল। ফারিস আদিতার থেকে নিজেকে হাতটা ছাড়ালো, বলল, এক সেকেন্ড। আদিতা শুনলো। ফারিস আশপাশ তাকিয়ে রাখে। ফারিস আশপাশ তাকিয়ে ডাক দিল, আদিব। আদিবের সারা শব্দ নেই। ফারিস আতঙ্কিত হলো আবার। সে উচ্চ শব্দে ডাকলো, আদিব, কোথায় তুমি? আদিব, আমি তোমায় ডাকছি আদিব। আদিবের এবারও সাড়া পাওয়া গেল না, কারণ সে যে কানে ইয়ারফোন গুঁজে আইতাল করছি শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছে রাস্তায়। ফারিস আরও 2-3 বার ডাকতে ডাকতে ট্রাকের চাকার কাছে এসে ঠেকলো। আদিব বাচ্চাদের মতো ট্রাকের সাথে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে আসে। ফারিস হাঁপ ছেড়ে বাঁচলো। এই ছেলেটা আর বড় হলো না। আদিতা এগিয়ে আসলো, তখন হতভম্ব গলায় বলল, আদিব ভাইয়াকে পেয়েছেন ফারিস? ফারিস হেসে বলল, ফারিস তার মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে মুখে ধরলো আদিবের, বলল, আদিব, ওঠো, বাড়ি যাবে না আদিব? 2বার ডাকতে আদিব উঠে গেল। কান থেকে ইয়ারফোন খসে পড়ল নিচে। আপনাদের হয়ে গেছে ভাই? হয়েছে পাগল, চলো এখন বাড়ি যাই। আদিব উঠে দাঁড়ায়, বলে, চলুন ভাই, এই ট্র্যাকে করে যাই। আপনি আর ডাক্তার ভাবি ট্র্যাকের পিছনে বসুন, আমি ট্র্যাক চালিয়ে নিয়ে যাই। ফারিস সঙ্গে সঙ্গে নাকচ করলো। বাম হাতে আদিতার কাঁধ চেপে ধরে সামনে হাঁটতে হাঁটতে বলল, এসব বলছো আদিব? তোমার মাথা ঠিক আছে? খারাপ কি বললাম ভাই? ফারিসের ডান পাশে হাঁটছিল আদিতা, তার বাম পাশের হাতটা মুঠোতে ছিল ফারিসের। তুমি বোঝো না কেন আদিব? বিয়ের আগে নো বদ্ধ ঘর। ফারিসের কথা শুনে হেসে ফেলল আদিতা। আদিব বলে, আপনিও না ভাই? ফারিস হাসে। রাতটা তখন প্রায় শেষ প্রহরের দিকে। চিমচাম রাস্তায় হাঁটছে আদিব, ফারিস আর আদিতা। আদিতা ফারিসের কথা শুনে মুখে কিছু বলতে না পারলেও মনে মনে ঠিকই আওড়ায়।
লোকটা আসলেই একটা বজ্জাত, চরম লেভেলের বজ্জাত।